গুড আফটারনুন স্টুডেন্টস। তো আগের দিনকে ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে আমরা অনেক কিছু শিখেছিলাম, যে ইলেকট্রিক ফিল্ড কী জিনিস তার কিছু বেসিক প্রপার্টিস আমরা দেখে নিয়েছিলাম প্রত্যেকে। তো এখন যেটা আজকের ক্লাসে করা হবে সেটা হলো আরও এক্সটেন্ড করব সেই পার্টটাকে, এবং সেই সম্বন্ধে আরও কিছু জানবো যে কীরকম কি আমরা ওর প্রপার্টিগুলোকে আরও ইলাবোরেট করে দেখতে পারবো। গস থিওরেম কী জিনিস, এটা হেল্প নিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটাকে আরও ইজিলি বার করতে পারি বিভিন্ন টাইপের রিঅ্যারেঞ্জমেন্টের জন্য। চার্জের রিঅ্যারেঞ্জমেন্ট যখন বিভিন্ন টাইপের হবে, তো তার জন্য আমরা বিভিন্ন রকমের ইলেকট্রিক ফিল্ডকে অনেক ইজিলি বার করতে পারবো, যে তার জন্য কত ইলেকট্রিক ফিল্ড হবে কোনো একটা সার্টেন পয়েন্টে। তার আগে যেটা আজকের ডিসকাশনটা আমি প্রথমে করে নিই, সেটা হলো একটা আমি কোয়েশ্চেন দিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে একটা ওয়্যার ছিল, যে ওয়্যারটা চার্জ করা ছিল, একটা সার্কুলার ওয়্যার ছিল। এখন এর মাঝখানটাতে একটা প্লাস কিউ চার্জকে রাখা হয়েছিল, দিয়ে বার করতে বলা হয়েছিল যে এটার মধ্যে যখন আমি প্লাস কিউ চার্জকে রাখবো, স্বাভাবিকভাবে সেই চার্জটা যেহেতু বাকি চার্জগুলো প্রত্যেকে পজিটিভ, আর ইনসাইড চার্জটা যেটা কিউ চার্জটাকে রাখলাম সেটাও পজিটিভ, সো অবভিয়াসলি এর ওপর একটা রিপালশন ফোর্স দেবে। যেহেতু রিপালশন ফোর্সটা দিচ্ছে, সেই জন্য এটা হবে যে এর উপর একটা টেনশন ক্রিয়েট হবে, তাই না? কারণ এই দিকে একটা রিপালশন ফোর্স দেবে, বিভিন্ন পয়েন্টে রিপালশন ফোর্সে দিতে শুরু করবে, এবং এই যে ওয়্যারটা ছিল তার মধ্যে থেকে মনে হবে যেন ভেতর থেকে কেউ বিশাল পরিমাণের চারিদিকে একটা আমাকে ফোর্স দিচ্ছে, তারটা এরকম দ্বারা মনে হবে, এবং যে কারণে সেটা টেনশন ফিল করবে। আমার বার করতে বলা হয়েছিল এটা যে টেনশনটাকেও ফিল করবে, তো কতটা পরিমাণে টেনশন ইনক্রিজ হবে। প্রথমত যখন এখানটাতে আমি চার্জকে দিইনি, আমি ইনিশিয়াল টেনশনকে ধরে নিচ্ছি যে 0 ছিল, ঠিক আছে? আমি চাইলে অন্য কোনো ভ্যালু ধরতে পারি, তাতে করে কিছু এসে যাবে না। তার কারণ হলো আলটিমেটলি আমাকে চেঞ্জ ইন টেনশন, তার মানে হলো যে ডিফারেন্সটা বার করতে হবে। এখন ডিফারেন্স সবসময় কনস্ট্যান্ট নাম্বার হয়, চাই তুমি 0 থেকে ডিফারেন্স বার করো 4, তার জন্য 4ই আসবে, আবার 4 থেকে 8 বার করো, সেই ক্ষেত্রে তুমি 4ই পাবে, তো সেটা কনস্ট্যান্টটা। এবার আমি ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি এখানটাতে 0 ছিল টেনশনটা, আমি 0 লেভেলটাকে স্ট্যান্ডার্ড ধরে তারপর কাজটা করছি, ঠিক আছে? এবারে যেটা হচ্ছে সেটা হলো এই জিনিসটা, যে যখন আমি কিউ চার্জটাকে এখানটাতে প্লেস করছি না, তখন সিস্টেমটার মধ্যে কী কী হবে দেখো। আচ্ছা, আমাকে একবার ঝট করে বলে দাও যে কে এই প্রবলেমটাকে ট্রাই করেছিল আগের দিনকে? কেউ একজন বলছিল যে প্রবলেমটা ট্রাই করেছিল, কেউ করেছিল প্রবলেমগুলোকে ট্রাই বাড়িতে এইটাকে? হ্যাঁ করেছিল, তোমার আনসারটা এসে গেছিল? কোনটা টেনশন ফোর্সটা? দেখো এই জিনিস, হ্যাঁ জিনিসটা দেখে না, এই যে প্রসেসটা এখানটা দেখবে না, এই সেম প্রসেস অ্যাপ্লাই হয় কোনখানে বলো তো? যখন তোমাদেরকে সারফেস টেনশন বার করতে বলা হয়, এই সেম কোয়েশ্চেন আসে ওখানটাতে। এটা বলে যে একটা র্যান্ডাম ওরিয়েন্টেশনের একটা তোমার লুপ আছে, একটা কোনো দড়ির লুপ আছে বা সুতোর লুপ আছে, তুমি সেটাকে একটা ওই সোপ ফিল্মের মধ্যে রেখে দিলে, সোপ ফিল্মের মাঝখানটাকে ফাটিয়ে দিলে, তাহলে ওটা সার্কুলার হয়ে যাবে। এখন সার্কুলার যখন হবে, তো তার বিভিন্ন প্রান্তে টেনশন ফোর্স কত হবে, ওই সেম কোয়েশ্চেন আসে, সেমভাবে ডায়াগ্রাম হয়, একই জিনিস ওখানটাতে কাজ হয়। এইখানকার কনসেপ্টটাকে বোঝো। দেখো, যখনই আমি বলছি যে এখানটাতে আমি চার্জটাকে প্লেস করলাম, সেই সময় ঘটনাগুলো কী ঘটছে দেখো। যখন আমি কিউ চার্জটাকে প্লেস করেছি, প্রথমত এই পুরোটা হলো প্লাস চার্জ দিয়ে ঢাকা, তাই না? পুরো ওয়্যারটা তো প্লাস চার্জ আছে, তার মানে এই যে পোর্শনসগুলো, এইগুলো প্রত্যেকে প্লাস চার্জ দেওয়া আছে এখানটাতে, তাই না? প্রত্যেকটাতে প্লাস চার্জ দেওয়া আছে। আমি কি করবো না, একটা ছোট্ট এলিমেন্টকে আমি দেখবো। এটা যেমন আমি এইটুকুনি এলিমেন্টকে দেখি, যেটাকে একটা হাইলাইট করা আছে ইয়েলো কালার দিয়ে, আমি ছোট্ট একটা এলিমেন্টকে দেখছি, ঠিক আছে? এই ছোট্ট এলিমেন্টটাকে যখন দেখবো, তুমি ভেবে দেখো যে এই যে প্লাস চার্জটাকে আমি সেন্টারে রেখেছিলাম, যেটার ভ্যালু হচ্ছে কিউ, এই যে প্লাস কিউ চার্জ, যখন আমি এটাকে সেন্টারে রাখলাম, তো এর ওপর এইদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেবে, ঠিক কিনা বলো? তো এই এলিমেন্টটার ওপর বাইরের দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেবে না? দেবে কি দেবে না বলো? হ্যাঁ, বাইরের দিকে দেবে। এবারে যখন টেনশন ফোর্সটা কাজ করবে, সেই টেনশন ফোর্সটা কি হবে, এই দুটো পয়েন্টে ট্যানজেন্সিয়ালি কাজ করবে, তাই না? এই পয়েন্টে টেনশন ট্যানজেন্সিয়ালি এইদিকে, এই পয়েন্টে টেনশন ট্যানজেন্সিয়ালি এইদিকে, এই পয়েন্টে টেনশনটা ট্যানজেন্সিয়ালি এরকমভাবে কাজ করবে, তাই না? যদি আমি এর সাথে কারেসপন্ডিং আরেকটা টেনশন ফোর্সও থাকবে এইদিকে, সেটা এরকমভাবে কাজ করবে, তাই না? ট্যানজেন্সিয়ালি কাজ করবে সবসময় টেনশন ফোর্সগুলো। তো আমার তো উদ্দেশ্য হলো এইটুকুনি এলিমেন্টকে নিয়ে, তাই না? তো এইটুকুনি এলিমেন্টের ওপর টেনশন, তার মানে একটা কাজ করবে এইদিকে, একটা কাজ করবে এইদিকে, এইদিকেও টি আর এইদিকেও টি। এখন যদি এইখান থেকে এই পরিমাণ যে দূরত্বটা, এইটাকে যদি আমি বলি, এটাকে যদি থিটা বলি, যে এই যে অ্যাঙ্গেলটাকে এরা তৈরি করছে, এই যে অ্যাঙ্গেলটা, এখানেও থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, এখানেও থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, কার সাথে? এই যে লাইনটা বরাবর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তার সাথে, রাইট? যদি এটা থিটা হয়, তো আমি জিওমেট্রি অ্যাপ্লাই করে আমি বলতেই পারি যে তার মানে এটাও থিটা হবে, তাই না? এখন যদি এটা থিটা হয়, তার মানে এইদিকে টেনশন টি, এই দিকে কি আসবে? কস কম্পোনেন্ট, টি কস থিটা। পারপেন্ডিকুলারলি নিচের দিকে কত আসবে? সাইন কম্পোনেন্ট, টি সাইন থিটা। সেম জিনিস, যখন এই পোর্শনটাতে টেনশন এই দিকে কাজ করছিল টি, আর এই দিকে থিটা, তো এই দিকে কত কাজ করবে? টি কস থিটা। এই দিকে কত কাজ করবে? টি সাইন থিটা, রাইট? এখন তুমি ভেবে দেখো,
আমাকে আবার ভেবে বলো তো যে এখানে যে টেনশনের যে কম্পোনেন্টগুলো পেলাম তার মধ্যে এইদিকে যে cos থিটা কম্পোনেন্ট পাচ্ছি আর এইদিকে যে cos থিটা কম্পোনেন্ট পাচ্ছি, দুজনার তো ভ্যালু সেম হবে, অ্যাঙ্গেল সেম, টেনশনের ভ্যালুটা সেম, তাহলে টি cos থিটা অ্যান্ড এইদিকে টি cos থিটার ভ্যালু সেম হবে, হবে কি হবে না বলো? সেম হবে। তার মানে তারা কিন্তু একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে, তাই না? এখন যদি তারা একে অন্যকে ক্যান্সেল আউট করে দেয় তার মানে হলো বেসিক্যালি এই দিকের ফোর্সটার কোনো ভ্যালুই নেই। ভেবে দেখো, এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টগুলোকে তুমি পেলে না, তার কিন্তু কোনো ভ্যালুই নেই, কারণ তারা একে অন্যকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তার মানে এফেক্টিভলি যদি আমি দেখি কেবলমাত্র একটাই কম্পোনেন্ট আছে যেটা এই পুরো টেনশনটার জন্য কাজ করছে, সেটা কোন কম্পোনেন্টটা বলতে পারবে? বলতে পারবে কোন কম্পোনেন্টটা? সাইন থিটা কম্পোনেন্টটা। দেখো দুখানা টি এর কম্পোনেন্ট ছিল টি সাইন থিটা, তাহলে নিচের দিকে নেট টেনশনের কম্পোনেন্ট কত হবে বলো তো? কত হবে নেট? দুটো 2t সাইন থিটা, একদম তাই। তুমি ভেবে দেখো নিচের দিকে 2t সাইন থিটা লাগছে। এখন কথা হলো যে যখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অ্যাক্ট করলো ওখানটাতে, না তো এই রিংটা উপর দিকে বেঁকে যাচ্ছে, আবার এরকমও হচ্ছে না যে নিচের দিকে নেমে যাচ্ছে। তার মানে হলো বেসিক্যালি এটাই যে উপর দিকে যতটা ফোর্স নিচের দিকে সেম ফোর্স থাকছে, তবেই তো কোনো দিকে ডিফরমেশন হচ্ছে না, তাই না? একদম সার্কুলার একটা লুপ কেউ বানিয়ে রাখছে, বুঝতে পারলে? তার মানে হলো এটাই যে উপরের দিকে যে পরিমাণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগছে সেই পরিমাণে নিচের দিকে টোটাল টেনশন লাগছে, দ্যাট ইজ 2t সাইন থিটা, বুঝতে পারলে? আমাকে শুধুমাত্র এখানে ভ্যালুগুলোকে বার করতে হবে, ইকুয়েশনটা তৈরি করতে হবে এটাই যে এই যে Fe = 2t সাইন থিটা, এবার এখানটাতে জাস্ট আমাকে ভ্যালুগুলোকে পুট করতে হবে, আর আমার কোনো কাজ নেই। এবারে এখানটাতেই একটুখানি আবার একটা কনসেপ্ট চলে আসে, সেটা হলো যে আমি জানি যে পুরো যে লুপটা সেটার মধ্যে টোটাল চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, তাই তো? এটা আমাকে বলা আছে, কিন্তু আমাকে এই জিনিসটা বলা নেই যে এই পুরো লুপটার যেটুকুনি পার্টকে আমি নিয়ে কাজ করছি, এইটুকুনি পার্ট এর মধ্যে কত চার্জ তা তো আমাকে বলা নেই। আবার যেখানটাতে তুমি যদি এখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বার করতে চাও, তার ফর্মুলা হলো k × Q1 Q2/r²। Q1 এর ভ্যালু আমি জানি Q, কিন্তু Q2 মানে কোনটা? এইটুকুনি পোর্শনে যত পরিমাণ চার্জ আছে সেটা হলো Q2। আমি ছোট্ট পার্ট নিচ্ছি কিন্তু, তাই না? কারণ আমাকে সবসময় ছোট চার্জ এলিমেন্টের নিয়ে কাজ করতে হবে, বড় চার্জ নিয়ে তো ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? আমি ছোট চার্জ নিয়ে সবসময় কাজ করব। তো যদি আমি এই পরিমাণের চার্জটাকে বার করে ফেলি, তো তার মানে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বেরিয়ে যাবে, দ্যাট ইজ Q1 × এই পরিমাণের যে চার্জ হবে, দ্যাট ইজ Q2 / r²। মানে কি? এইখান থেকে এর ডিস্টেন্স, সেটা আমাকে বলা আছে a, তার মানে k Q1 Q2/a²। ফোর্সের ভ্যালু বেরিয়ে গেল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু। সেটা বার করতে গেলে আমার নিড সেটা হলো যে এই পোর্শনের চার্জকে বার করা। তো এটাকে বার করতে গেলে সেই একই জিনিস, যখনই তোমাকে টোটাল চার্জ বলা থাকবে, এটা কি না স্ফিয়ার না, না রিং, বুঝতে পারলে? রিং এটা একটা, স্ফিয়ার নয় কিন্তু, বুঝতে পারলে? হ্যাঁ বৃত্ত, রিং একটা সার্কুলার স্ট্রাকচার, মাঝের ভেতরটা পুরো ফাঁকা, শুধুমাত্র যেরকম ধর আংটি হয় না, মাঝখানটা ফাঁকা হয়, চারিদিকে শুধুমাত্র সার্কামফারেন্সটা থাকে, ওই স্ট্রাকচারটা, বুঝতে পারলে? রিং এটা একটা। তো এবার যখন আমাকে বলছে যে এটার মধ্যে চার্জ বার করতে হবে, তো দেখো আমরা কিন্তু একটা টেকনিক শিখেছিলাম, মনে করে দেখো, যখন আমরা একটা রডের জন্য ইলেকট্রিক ফিল্ডকে বার করেছিলাম, আমরা কি বলেছিলাম? পুরোটার জন্য আমার চার্জ দেওয়া ছিল কিউ, আমি কি করেছিলাম? চার্জ পার ইউনিট লেন্থ বার করেছিলাম, দিয়ে ডিএক্স এলিমেন্টের জন্য বার করেছিলাম কত চার্জ হবে, তাই না? একক দৈর্ঘ্যের মধ্যে কত আছে? টোটাল চার্জ বাই লেন্থ। তাহলে ডিএক্স এর মধ্যে কত ছিল? টোটাল চার্জ বাই লেন্থ ইন্টু ডিএক্স। এখানে সেম কনসেপ্টকে অ্যাপ্লাই করবে, বুঝতে পারলে? যে টোটাল এটার জন্য চার্জ হচ্ছে কিউ, এটার পরিধি কত হবে বলো তো? যদি এটা রেডিয়াসটা আর হয়, তাহলে এই যে সার্কেলটা এটার পরিধি কত হবে? 2πr, মানে এখানটা 2πa হয়ে যাবে, তাই না? টোটাল চার্জ যদি কিউ হয়, তাহলে চার্জ পার ইউনিট লেন্থ কত হবে? ল্যামডা, বলো কত হবে চার্জ পার ইউনিট লেন্থ যদি টোটাল চার্জটা কিউ হয়? q/2πa, তাই না? দ্যাট ইজ ল্যামডা, চার্জ পার ইউনিট লেন্থ। এটাকে কি বলা হয়? লিনিয়ার চার্জ ডেন্সিটি, তাই না? q/টোটাল চার্জ বাই টোটাল লেন্থ। এখানে কি লিখবো তাহলে? টোটাল চার্জ বাই দেখো টোটাল লেন্থ 2πa। তাহলে এই যে এবি পোর্শনটাকে আমি দেখছি, এই যে এবি পোর্শনটাকে যদি আমি দেখি, আমি এটাকে নাম দিচ্ছি এ, এটাকে নাম দিচ্ছি আমি এ, আর এটার নাম দিচ্ছি আমি বি, ঠিক আছে? এটার নাম দিচ্ছি আমি বি। তাহলে এই যে এবি পোর্শনটা আছে, আচ্ছা এখানটাতে বোধহয় দেখানো আছে নাকি? না, এবি পোর্শন, এই যে এবি পোর্শনের মধ্যে চার্জ কত হবে? না এবি পোর্শন, তার মধ্যে চার্জ হয়ে যাবে যে ল্যামডা ইন্টু এই পরিমাণের লেন্থ, তাই না? একের মধ্যে কত চার্জ? ইউনিট লেন্থে কত চার্জ? এই পরিমাণের। তাহলে এই লেন্থের মধ্যে কত চার্জ হবে? এটাকে আমি মাল্টিপ্লাই করব। সেম স্টেপ যেরকম দ্বারা সেই রডের জন্য করেছিলে,
টোটালটার জন্য ল্যামডা পেয়েছিলাম, ডিএক্স এর জন্য ল্যামডা ইন্টু ডিএক্স, এখানেও তাই করব। টোটালটার জন্য এই পরিমাণের মানে ল্যামডা, তাহলে এইটুকুনির জন্য কত হবে, ল্যামডা ইন্টু এই লেন্থটা এ বি। বুঝতে পারলে? এই হলো আমার কাজ। কিন্তু এখানে আবার একটা আমার বাধা চলে এলো, সেটা হলো এই জিনিসটা যে আমি তো ভাই এই জায়গাটার লেন্থটা জানি না এখনো অবধি। বুঝতে পারলে? স্টেপ বাই স্টেপ জিনিসটাকে মাথায় রাখো। বুঝতে পারলে? প্রথমে দেখো আমি কোয়েশ্চেনটাকে আবার রিকল করছি, ঠিক আছে, যাতে করে স্টেপ বাই স্টেপ তুমি চিন্তাভাবনাটা করতে পারো। আর তোমার প্রবলেম সলভিংয়ের চিন্তাভাবনাটা কিন্তু এরকমভাবেই হওয়া উচিত, তবেই তুমি ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করতে পারবে। আমি প্রথম থেকে আবার রিকল করাচ্ছি। দেখো প্রথমে কী ছিল, আমি পুরো টেনশনগুলোকে দেখলাম, কোন দিকে কত টেনশন লাগছে। সেটাকে দেখার পর আমি একটা ইকুয়েশন পাচ্ছি যে টি কস থিটা কম্পোনেন্টগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, শুধুমাত্র টি সাইন থিটা কম্পোনেন্টটা নিচের দিকে থাকছে, দ্যাট ইজ 2t সাইন থিটা। উপরের দিকে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা। এবার আমার কাজ হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে বার করা আর টি সাইন থিটা তার সাথে ইকুয়েট করে দেওয়া। এইটা হলো আমার কাজ। বুঝতে পারলে? আর এই টার্গেটটাকে ফুলফিল করার জন্য আমার দুটো পোর্শনের মধ্যে চার্জ দরকার, Q1 Q2 দরকার। Q1 আমি জানি, Q2 আমি জানি না। আমি যেটা এখন করছি সেটা হলো Q2কে বার করা। বুঝতে পারলে? এইগুলো হলো আমার স্টেপ, যেটা আমি করছি, পরপর করতে থাকছি। বুঝতে পারলে? বেসিক কনসেপ্ট হলো এটাই যে উপরের দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিচের দিকে টোটাল সাইন থিটা কম্পোনেন্ট সেম। আমি কিন্তু ওইটাকেই করে যাচ্ছি এখন অবধি। এবার যখন আমি একটা চার্জকে বার করতে পারছি, মানে তার ভ্যালু আমি জানি যে কিউ দেওয়া আছে, আর একটা চার্জ আমি বার করতে চাইছি যে এই পরিমাণের চার্জ কত হবে, তার জন্য বেসিক টেকনোলজিটা আমি জানি যে কী কী করতে হবে, বেসিক স্টেপগুলো। সেটা হলো যে ল্যামডা ইন্টু এর পরিমাণের এর যে লেন্থ হবে সেটাকে মাল্টিপ্লাই করবো, এর মধ্যে চার্জ চলে আসবে। এখানে আমার একটা প্রবলেম আসছে, সেটা হলো যে এর লেন্থটাকে আমি জানি। বুঝতে পারলে? এইটা হলো আমার প্রবলেমটা। তো সম্ভব আমাকে এর লেন্থটাকে বার করতে হবে। এখন দেখো আমরা একটা জিনিস শিখেছিলাম ছোটোবেলায়, যে যখন একটা এরকম দ্বারা আর্ক থাকে যার রেডিয়াস হচ্ছে আর, যখন এইখানে থিটা অ্যাঙ্গেল করে থাকে, যদি থিটাটা খুব ছোট হয় তাহলে আমরা লিখতে পারি যে এর যে লেন্থ সেটাকে যদি আমি বলি এস, তাহলে এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। মনে পড়ছে? মনে পড়ে সেই ছোটোবেলায় খেলা এটা? হ্যাঁ। কিন্তু এটা কখন অ্যাপ্লিকেবল? যখন থিটার ভ্যালু খুব ছোট হবে তখন। দেখো আমি একটু আগে তোমাকে বললাম যে এখানে আমি খুব স্মল এলিমেন্ট নিয়ে কাজ করছি, মানে এর যে লেন্থ সেটা কিন্তু বিশাল বড় না। তার মানে আমি এখানে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবো, তাই না? এটা তো ছোটো জায়গা, ছোট আর্ক, তাই না? এই আর্কের একটা ছোটো পার্ট, তার মানে আমি এখানে ওটাকে অ্যাপ্লাই করতে পারবো। আমাকে একবার দেখে বলো যে এখানটাতে থিটার ভ্যালু কত লিখবো? এই যে থিটার ভ্যালু, এটা আমি কত লিখবো এখানটাতে? বলো তো। 2 থিটা, তাই না? এইদিকে থিটা প্লাস এইদিকে থিটা। তাহলে আমি এখানটাতে ইকুয়েশনটা কি লিখবো? এইটার লেন্থ মানে এবি, এবি ইকুয়াল টু কী হয়ে যাবে বলো? এবি ইকুয়াল টু হয়ে যাবে আমার কাছে, এবি ইকুয়াল টু হয়ে যাবে, রেডিয়াসটা কত দেওয়া আছে? স্মল এ, তাই না? তাহলে এ ইন্টু 2 থিটা, কারেক্ট। ইউনিট লেন্থের মধ্যে চার্জ কত? ল্যামডা। এই লেন্থের মধ্যে চার্জ কত হবে? এটা ইন্টু ল্যামডা, তাই না? এ ইন্টু 2 থিটা ইন্টু ল্যামডা। ব্যাস, সেটা কি করা আছে দেখো, কিউ এ বি, এ ইন্টু 2 থিটা ইন্টু ল্যামডা, তাই না? বুঝতে পারলে? এই হলো জিনিসটা। এবারে আর তো কিছুই নেই, এবারে জাস্ট আমাকে এখানটাতে এ ইন্টু 2 থিটা ইন্টু ল্যামডার ভ্যালুগুলোকে আমি জাস্ট পুট করেছি। ল্যামডা মানে কত? কিউ বাই 2 পাই এ, পুট করে দিচ্ছি কিউ বাই 2 পাই এ। এখন এ এ ক্যান্সেল আউট হয়ে গেল, 2 ক্যান্সেল আউট হবে, তাহলে আমার কাছে অ্যান্সার যেটা আসবে কিউ এ বি, দ্যাট ইজ কিউ ইন্টু থিটা বাই পাই। বোঝা গেল? এই হলো এই পোর্শনের চার্জ। তাহলে দেখো আমার কিন্তু টার্গেটগুলো কমপ্লিট হয়ে গেছে। কোয়েশ্চেন সলভ করার জন্য এখন যা যা দরকার এভরিথিং আমার কাছে চলে এসেছে, যে কতটা এর মধ্যে চার্জ আছে, আর ইকুয়েশনটা কি ড্র করব, যে এটা ইকুয়াল টু এইটা করতে হবে, টোটাল 2t সাইন থিটা, এইটা করতে হবে আমাকে, তাই না? এটাও পেয়ে গেছি। এটা বার করার জন্য দুটো চার্জ দরকার, একটা হলো স্মল কিউ আর একটা হলো কিউ এ বি, সেটাকেও পেয়ে গেছি। এদের মধ্যে ডিস্টেন্স কত? স্মল এ, কারণ রেডিয়াসটা বলা আছে স্মল এ, সেটাই হচ্ছে এর মধ্যে ডিস্টেন্স। ব্যাস, এবার কিন্তু কাজ শেষ, আর কিছু নেই। এবারে আমি জাস্ট ইকুয়েশনে পুট করবো, আনসার বেরোবে। তো ইকুয়েশনটা কি হবে? এই যে যেটা আমি বললাম যে এফ ই সমান 2t সাইন থিটা, এফ ই কত হবে? কে ইন্টু Q1 Q2, Q1 মানে কত? স্মল কিউ, Q2 কত? এক্ষুনি তো বার করলাম, এই যে কিউ থিটা বাই পাই, তাই না? কিউ থিটা বাই পাই, তাহলে কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি হবে? এ স্কোয়ার, তাই না? এই যে এ স্কোয়ার ইকুয়াল টু কত? 2 সাইন থিটা। এবার দেখো আমি একটু আগে বললাম যে এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো অনেক ছোটো অ্যাঙ্গেল। এবার যখন থিটার ভ্যালু খুব ছোট হয় তখন সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু কত হয়ে যায়? থিটা, তাই না? তার মানে এখন এখানে আমি কি লিখবো? 2t সাইন থিটা না লিখে কি লিখবো? 2t থিটা। বুঝতে পারলে? এবারে তো সব কিছু হয়ে গেল। আমি এখানটা থিটা থিটা ক্যান্সেল আউট করে ফেললাম এবং আলটিমেটলি এটাকে সলভ করে আমি টি এর ভ্যালু বার করলাম, যে টি এর ভ্যালু কত হয়ে যাবে না, এইটা হবে টি এর ভ্যালু।
বুঝতে পারলে? এইখানটাতে আর কিছু নেই, তো ম্যাথামেটিক্স ওই কাটাকুটি করে শুধুমাত্র টি এর ভ্যালু বার করবে, এখানে আর কিছু নেই। কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে যে কী হবে। প্রত্যেকে বুঝতে পারলে এই কোয়েশ্চেনটা কীভাবে সলভ করতে হবে। বাকি কোনটা বলো তো? এইটা এইটা এটা এটা কিছুই না, ল্যামডার ভ্যালু তুমি পুট করেছো, ল্যামডা কত ছিল q/2π a, তাই না? এই q/2π এটাকে তুমি এখানে পুট করলে, বুঝতে পারলে? এবারে দেখো এখানটাতে a ছিল, তো a আর a q/2π a এর এটা ক্যান্সেল আউট হয়ে গেল, 2θ2 আর এই 2টা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত পড়ে থাকবে q/π, q/π, বুঝতে পারলে? এই হলো জিনিসটা, প্রত্যেকে বুঝতে পেরেছো? অভ্রদীপ, শুভম, ইন্দ্রজিৎ, বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে, লিখে নাও এটাকে ঝটপট। এটা খুব ভালো কোয়েশ্চেন, বুঝতে পারলে? এই টাইপের কোয়েশ্চেনগুলো কী বলতো, মেন্সে বা নিটের যেগুলো তোমার সেকশন 2তে একটুখানি হার্ডার প্রবলেম দিল, তো সেখানে দিতে পারে। কিন্তু ভাবনা চিন্তা করে দেখো, আমার উদ্দেশ্য হলো তোমাকে কনসেপ্টটা শেখানো, আমার কিন্তু উদ্দেশ্য এটা নয় যে তোমাকে কোয়েশ্চেন কমন দেওয়া। তোমরা লিখতে থাকো, কারণ দেখো কম্পিটিটিভ এক্সামে কখনো কোয়েশ্চেন কমন পাবে এটা ভেবে প্রিপারেশন করো না। প্রিপারেশন সবসময় এইটা ভেবে করো যে আমি যে কোয়েশ্চেনটা করছি সেই টাইপের কনসেপ্টটাকে পাবো, তো আননোন কোয়েশ্চেনে আমাকে সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে হবে, এইটাকে ভেবে করো সলভ, তবেই কোয়েশ্চেন শিখতে পারবে। কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বোর্ডের এক্সাম তো নয় না যে আমি সাজেশন পড়ে গেলাম আর কোয়েশ্চেন কমন পেয়ে গেলাম, এখানটাতে তোমাকে মাথা ঘামাতে হবে। তো স্টেপগুলোকে ভাবো, যখনই কোয়েশ্চেনটা দেবে যেটা চিন্তা ভাবনা হবে, যখন আমি তোমাদের জায়গা থেকে ভাববো তখন আমি এইভাবে ভাববো যে আচ্ছা যখন চার্জটাকে রাখলাম তখন বাইরের দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগবে, টেনশনটা এরকমভাবে কাজ করবে, তার কম্পোনেন্টগুলোকে আমি ক্রিয়েট করব, দিয়ে দেখবো যে আচ্ছা ওই দুটো কম্পোনেন্ট কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র নিচের দিকে টেনশন কাজ করছে 2t sin θ। এখন না তো ওটা ডিফর্ম হয়ে উপর দিকে যাচ্ছে, না তো নিচের দিকে আসছে, তার মানে দুটো ফোর্স সেম, উপরের দিকের আর নিচের দিকের ফোর্স সেম, যে কারণে কোনো দিকে ওই আর্কটা বেঁকে যাচ্ছে না। এবারে তার মানে আমাকে বেসিক্যালি F = 2t sin θ করতে হবে। এবারে আমাকে ভাবতে হবে আমি এফিটাকে কী করে বার করবো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যার একটাই ফর্মুলা হয় k q1 q2/r²। q1 আমাকে দেওয়া আছে, q2 ওই পোর্শনের চার্জ আমাকে বার করতে হবে, ব্যাস এই হলো ব্যাপারটা। তো আমাকে এইভাবে সবসময় চিন্তা করতে হবে কোয়েশ্চেন যখন সামনে পাবো। লিখে নাও ঝটপট এখন লেখো, কিন্তু স্ক্রিনশট তুলে বসে দেখো না, এটা লিখলে তোমার এখন প্র্যাকটিস হবে হাতে, তো একবার প্র্যাকটিস তোমার ক্লাসের মধ্যেই হয়ে যাবে। লেখো ভালো করে, ঝটপট লিখে নাও। হ্যাঁ স্মল বি, ওটা কিছু না, ওটাই এ বির ক্যাপিটাল বি লিখেছি, ওটাকে আগে স্মল বি লিখেছিলাম আমি যখন সলভ করছিলাম, ওটাকে না লিখলে হবে, এখানে তো আমি ক্যাপিটাল বি লিখেছি না, তো স্মল বিটা লেখার কোনো দরকার নেই। এই স্মল এটা হচ্ছে ও রেডিয়াসটা, যেটা তোমাকে ওখানে বলা আছে, ছবিতে দেওয়া ছিল, এই যে স্মল এ হলো রেডিয়াস। লিখে নাও। কোয়েশ্চেনটা ভাবতে পারছো তো প্রত্যেকে? ভাবনাটা কিন্তু আসল, তোমাকে কোয়েশ্চেনটা ভাবতে হবে কী করে প্রসিড করবে। আননোন কোয়েশ্চেন আসবে, এই টাইপের আসবে, কিন্তু এটা যে আসবে আসতেও পারে, তার কারণ এগুলো খুব পপুলার টাইপের কোয়েশ্চেন, কিন্তু এই টাইপের যদি আসে তোমাকে সেই ক্ষেত্রে কনসেপ্টটা সেম অ্যাপ্লাই করতে হবে। ভাবনা চিন্তাটাকে স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করে রাখো, যেভাবে আমি তোমাদেরকে বললাম। লেখো ঝটপট। এই ধরনের কোয়েশ্চেনগুলো যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে না, থিটা অ্যাঙ্গেল, এগুলো কখনো বড় দেওয়া হয় না, কারণ যখন বড় অ্যাঙ্গেল দেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওই S = r θ অ্যাপ্লাই করে আর ওই লেন্থটাকে এবি লেন্থটাকে বার করতে পারো, সেক্ষেত্রে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ডিএক্স নিতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে 0 to যে অ্যাঙ্গেলটা দিয়েছে সেই অ্যাঙ্গেলটা, 0 থেকে সেই অ্যাঙ্গেলের লিমিট দিয়ে তোমাকে ইন্টিগ্রেশন করে বার করতে হবে। তো অতটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে স্মল অ্যাঙ্গেল দিয়ে সবসময়। আবার বড় অ্যাঙ্গেল দিলে তুমি ইন্টিগ্রেশন না করেও এমনি বার করতে পারো। ধরো তোমাকে বলা হলো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা যায়, তার মানে আর্কের লেন্থটা কত হয়, যে টোটাল লেন্থটা 2πr হয়, তাহলে 90 ডিগ্রি হলে আর্কের লেন্থ কত হবে বলতে পারবে? পারবে কেউ বলতে? ধরো এরকম ধরো কেসটা দেওয়া থাকলো তোমাকে, টোটাল সার্কামফারেন্সটা হলো 2π × a, তাহলে যদি আমি এখান এইটুকুনি অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, তাহলে এই পোর্শনের টেনশনটা আর এই পোর্শনের টেনশনটা এদের মধ্যে যখন বার করতে যাব তখন আমার এই আর্কটাকে দরকার হবে, এই আর্কের লেন্থ কত হবে বলতে পারবে কেউ? যদি এটা 90 ডিগ্রি হয় আর টোটাল সার্কামফারেন্স 2π × a হয়, বলতে পারবে? বলো, টোটালটা যদি 2π a হয় তাহলে
এই টোটালটাকে 90 ডিগ্রি করে তুমি 4টে পার্টে ভাগ করতে পারবে, তার মানে এটা হলো 4টে পার্টের 1 ভাগ, মানে 1/4, তাই না? 2 পাই এর 1/4, 2 পাই এ, তাহলে 2 পাই এ ইন্টু 1/4 কত হবে? এটা পাই এ বাই 2, তাই না? হবে কি না? বুঝতে পারলে? তো বড় অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমি এটাও করতে পারি, সিমেট্রিক্যাল অ্যাঙ্গেল থাকলে খুব সোজা, এইভাবে করাটা আমার মতো সুবিধা, ইন্টিগ্রেশন না করে। এখানটা তাহলে ইজি হয়ে যাবে ব্যাপারগুলো, তাহলে তোমার কোয়েশ্চেনটার মধ্যে ইন্টারেস্টটা চলে যাবে না, যে কারণে ওরা দেবে তোমাকে ওরকমভাবে যেটা আমি দিলাম, এইভাবেই কোয়েশ্চেনটা আসে। হয়ে গেছে লেখা? ঝটপট হাত চালো, ঝটপট হাত চালো। এই জায়গাটাই হলো আসল, বুঝতে পারলে? কম্পোনেন্ট বার করে ব্যাপারটাকে দেখা, ওটা করতে পারলে তো সব কিছু তুমি চোখের সামনে দেখতেই পাবে। যখনই কোথাও ফোর্সের কনসেপ্ট আসবে না, সবসময় কাজ করবে যে সেই জায়গাটাতে তোমার চেষ্টা করবে এটা সবসময়, যে যাতে করে তার প্রত্যেকটা ডিরেকশনের ফোর্সকে তুমি এঁকে ফেলতে পারো। যখন তুমি একবার সব চারিদিকের ফোর্সকে দেখে ফেলতে পারবে, তখন তোমার পক্ষে ইকুয়েশন তৈরি করা অনেক সোজা হয়ে যাবে। এখানে টেনশন ফোর্সের কথা বলা হয়েছে, তো টেনশন ফোর্সের কথা বলা হয়েছে, তার মানে আমি টেনশনগুলোকে আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে বিভিন্ন দিকে এঁকে নিলাম। এবার আমার কাছে জিনিসটা খুব সোজা হয়ে যাবে। কমপ্লিট? কারোর বাকি আছে? আরে হয়ে গেছে? ঠিক আছে, চলো এবারে আমরা পরের পার্টে চলে আসছি, যেটাকে আমরা আগের দিনকে শিখছিলাম, যে ইলেকট্রিক ফিল্ড, ওই ব্যাপারটা আগের দিনকে আমরা সেটাকে পড়লাম না, ইলেকট্রিক ফিল্ড কী জিনিস। এবার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে না একটা অদ্ভুত কনসেপ্ট আছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কনসেপ্টটা কী, সেটা হলো যে দেখো, যখন আমাকে ইলেকট্রিক ফিল্ড বলবে, আমি আগের দিনকেও বলেছি যে ইলেকট্রিক ফিল্ডের নিডটা কী, কেন আমার ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা দরকার, কেন হঠাৎ সায়েন্টিস্টরা পাগল হয়ে গেল যে ইলেকট্রিক ফিল্ড বার করো। আমি আগের দিনকে বলেছিলাম, কেউ আমাকে একটুখানি বলো তো, সৃজিত ছিলে, সৃজিত বলো তো ইলেকট্রিক ফিল্ডের নিডটা কী ছিল, কী কারণে ইলেকট্রিক ফিল্ডটা এলো? হ্যাঁ বলো, পারবে বলতে? আচ্ছা, অভ্রদীপ তুমিও তো ছিলে, পারবে? অভ্রদীপ পারবে? আরে না পারলে বলো পারবো না, কিন্তু চুপচাপ থেকো না, টাইম নষ্ট হচ্ছে। না স্যার, মনে নেই। আচ্ছা, আরেকজন কি যেন এটা আছো, শুভম, পারবে? হ্যাঁ সেটা তো বটে, কতটুকু এরিয়া জুড়ে তার বল ক্রিয়া করবে না। দেখো নিড যেটা ছিল না ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের, আমি আরেকবার বলছি, ভালো করে শুনে রাখো, এটা ভুলবে না, তাহলে কনসেপ্টটা ভুলে যাবে। তোমরা শুধুমাত্র এই ফর্মুলায় মুখস্থ করতে থাকবে, কিন্তু আলটিমেটলি তোমার মধ্যে কোনো রকম নিজস্বতা আসবে না কোয়েশ্চেন তৈরি করার সময়, বা তুমি জিনিসটাকে ঠিকঠাকভাবে না বুঝতে পারলে পুঁথিগত বিদ্যার মধ্যে থেকে যাবে, আর সেই ক্ষেত্রে তুমি কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো র্যাঙ্ক পাবে না। ভালো র্যাঙ্ক করতে গেলে তোমাকে কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেগুলো র্যাঙ্ক ডিসাইডিং চলে আসে, সেইগুলোকে অ্যাটেন্ড করতে হবে না। কারণ একটা এক্সামে এরকম অনেক কোয়েশ্চেন আসবে যেগুলো অলরেডি তুমি ক্লাসের মধ্যে করে থাকবে, এবং আমি এটুকুনি আমার জায়গা থেকে বলতে পারি যে ইলেকট্রোস্ট্যাটিক্সে যেগুলো আমি করাবো, তো অলমোস্ট সমস্ত টাইপ তোমাদের কপিতে রেডি থাকবে, এটা একদম কনফার্ম, বুঝতে পারলে? কিন্তু কিছু টাইপস থাকে বা কিছু কোয়েশ্চেন যেগুলোকে অ্যাপ্লাই করে তোমাকে সলভ করতে হবে। একটা কি দুটো কোয়েশ্চেন এরকম থাকে এক্সামে, যেটা র্যাঙ্ক ডিসাইডিং হয়ে যায়, যে তোমার কত ভালো র্যাঙ্কটা হবে। সেইখানে তোমার কনসেপ্ট, ওখানে আছে তোমার বুদ্ধিটা, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা চ্যাপ্টারটা সম্বন্ধে, বুঝতে পারলে? আমি আরেকবার বলছি কেন এলো, জিনিসটা ভালো করে বুঝে নাও, ভুলবে না ব্যাপারটা, ঠিক আছে? দেখো হচ্ছে কি, যে যখন আমরা কোনো জিনিসে ফোর্স অ্যাপ্লাই করছি, তখন মিনিমাম রিকোয়ারমেন্ট হলো টাচ করা। দেওয়ালে ধাক্কা মারবে, দেওয়ালটা ছুঁতে হবে। সামনের কাউকে সাথে মারপিট করবে, ফোর্স দেবে, তাকে ছুঁতে হবে। যে কোনো জিনিস ফোর্স অ্যাপ্লাই করতে গেলে কন্ট্যাক্ট দরকার, কিন্তু যখন দুটো চার্জ একে অন্যকে অ্যাট্রাক্ট করে কিংবা রিপেল করে, তারা যে ফোর্সটা দিচ্ছে, দ্যাট মে বি অ্যাট্রাকটিভ, মে বি রিপেলিভ, মানে তোমার রিপালসিভ, সেই ক্ষেত্রে তারা কিন্তু কোনোভাবে টাচ করছে না। বিনা টাচ করে যখন তারা ফোর্স দিচ্ছে, তখনই চলে আসছে ফিল্ডের কনসেপ্টটা, যে এমন কি হলো
যার জন্য ওই চার্জটা অন্য চার্জকে টাচ না করে ফোর্স দিয়ে দিল, অ্যাট্রাকটিভ বা রিপালসিভ। তখন চলে আসে ফিল্ডের কনসেপ্ট, যে নিশ্চয়ই এই একটা চার্জ এমন কিছু কাজ করেছে যাতে করে ওই চার্জটার উপর সেটা অ্যাজ এ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আমি বলেছিলাম না ট্রিপল এফ, মনে আছে? এফ 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 মনে আছে কি বলেছিলাম এটার মানে? ট্রিপল এফ মনে আছে কারোর? একজনের ফোর্সকে অন্যজন ফিল করে একজনের ফিল্ডকে অন্যজন ফিল করে অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এফ এফ এফ, একজনের ফিল্ড অন্যজন ফিল করবে অ্যাজ এ ফোর্স, এটাকে মনে রাখবে। এফ এফ এফ, ট্রিপল এফ, বুঝতে পারলে? এবার একটা ম্যাজিক আছে এটার মধ্যে। এখন অবধি তুমি এরকম ধরা পড়ছো তো যেখানটা দুখানা চার্জ খুব কাছাকাছি আছে, বিশাল কিছু দূরত্বে নেই। এবার দেখো আমি একটা কাজ করছি, সেটা হলো যে খুব ইন্টারেস্টিং জিনিস, জানো তো এই জিনিসটা? দেখো, সেটা হলো যে যদি মনে করো এরকম ধরা কেস হলো যে দুটো চার্জ তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? একটা হলো এই চার্জটা কিউ চার্জ প্লাস কিউ চার্জ, আর একটা চার্জ দেওয়া আছে সেটা হলো এই চার্জটা, সেটাও প্লাস কিউ চার্জ। এদের মধ্যে ডিস্টেন্সটাকে তুমি মনে করো যে স্মল আর, যে ডিস্টেন্সটা আছে সাপোজ দ্যাট ইজ স্মল আর, এদের মধ্যে ডিস্টেন্সটা। আচ্ছা, এদের মধ্যে এখন কত ফোর্স কাজ করছে? কত ফোর্স কাজ করছে বলো? কত কাজ করবে বলো বলো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত হবে দুটো চার্জের মধ্যে? কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই না? কে এর ভ্যালু 1/4 পাই এপসাইলন নট। এবারে আমি এটাকে Q1 বলছি, ঠিক আছে? আর এটাকে বলছি আমি Q2, তাহলে সুবিধা হবে। এটাকে বলছি আমি Q2, তাহলে ফোর্স কত হবে না কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা হলো ফোর্সটা। এটা আমরা এখন অবধি দেখেছি যেখানে আর এর ভ্যালু কিন্তু বিশাল কিছু হিউজ বড় নয়, ঠিকঠাক একটা ছোট ভ্যালু। যদি এই দুটো চার্জকে আমি 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার ডিস্টেন্সে রেখে দিই, ভাবতে পারছো? 1 আলোকবর্ষ মানে একটা আলো সেই ডিস্টেন্সটা কভার করতে কত সময় নেবে, সেই ডিস্টেন্সটাকে বলছি আমরা আলোকবর্ষ, বুঝতে পারলে? এই যে 1 আলোকবর্ষ যদি আমি দূরে রেখে দিই, তার মানে এই আর এর ভ্যালু আমি এখন বলছি যে 1 লাইট ইয়ার। তাই না? যদি আমি এটাকে 1 আলোকবর্ষ দূরে রেখে দিই, তাহলে এখন এদের মধ্যে ফোর্স কত হবে না কে Q1 Q2 ডিভাইডেড বাই 1 আলোকবর্ষ, তার যে ডিস্টেন্স এটা স্কোয়ার। এটা একটা কিলোমিটার একটা ভ্যালু পাওয়া যায়, ওটা তোমরা বার করে ফেলতে পারবে, পেয়েও যাবে সব জায়গাতে। আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট ওইটা নয়, আমার যেটা ইন্টারেস্ট পয়েন্ট অফ সেটা হলো যে এই যে যখন আমি 1 আলোকবর্ষ দূরে রেখে দিয়েছি তখন এদের মধ্যে ফোর্স হবে কে Q1 Q2 বাই 1 আলোকবর্ষ যেটা ডিস্টেন্স তার স্কোয়ার। এখন আমি কি করলাম, এইখান থেকে ইন্টারেস্টটা শুরু হয়, এইখান থেকে শুরু হয় কেসটা। দেখো, আমি যেই Q2 চার্জটা আছে না, এটাকে এই দিকে সরিয়ে আনলাম। এখন এই Q2 চার্জটাকে আমি এইখানে নিয়ে চলে এলাম, এবং এই যে সরিয়ে আনলাম, এই সরিয়ে আনার ডিস্টেন্সটার ভ্যালু হচ্ছে ডেল্টা আর। মানে আমি এটাকে এই দিকে ডেল্টা আর পরিমাণ ডিসপ্লেসমেন্ট দিলাম, সরিয়ে আনলাম, তাই তো? এবার তোমার মাথায় আসবে যে তার মানে স্যার এদের মধ্যে এখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু কত হয়ে যাবে? আচ্ছা বলো তো কত হয়ে যাবে এখন এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু যখন আমি ডেল্টা আর পরিমাণ সরিয়ে এনেছি এদেরকে? কত হবে? তাই হবে, এবং সেটাই কিন্তু ফোর্সটা হবে, একদম ঠিক। কিন্তু এখানে প্রবলেমটা হলো এইটা যে এই যে ফোর্সটা হবে না, যার ভ্যালু হচ্ছে কে Q1 Q2 বাই আর মাইনাস ডেল্টা আর তার স্কোয়ার, এই যে এখন ফোর্সটা হয়ে গেল এফ ড্যাশ। অদ্ভুত ব্যাপার হলো এটা যে আজকের তারিখ কত? আজকে বোধহয় 2 তারিখ, তাই না? 2 তো নাকি না 3? 2 তারিখ। তো আজকে হচ্ছে তোমার সেকেন্ড কত জুলাই, 2 জুলাই 2022। আজকে আমি এই কাজটাকে করলাম, ডেল্টার ডিস্টেন্স সরিয়ে দিলাম। প্রবলেম হচ্ছে এইটা, এই যে Q1 চার্জটা এ কিন্তু এই ফোর্সটাকে আজকে ফিল করবে না। মানে যদি আমি আজকে 1 আলোকবর্ষ দূরে দুটো চার্জকে সেপারেট করে রাখি এবং একটা চার্জকে অন্য চার্জের পাশে বা অন্য চার্জ থেকে দূরে নিয়ে যায় ডেল্টা আর পরিমাণ,
তার ফোর্সের ভ্যালু এটা হবে যে ইদার কে Q1 Q2 বাই আর মাইনাস ডেল্টা আর স্কোয়ার, দূরে নিয়ে গেলে আর প্লাস ডেল্টা আর স্কোয়ার। কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে এই যে চার্জটা এটাকে ডিসপ্লেস করার জন্য যে পরিমাণ ফোর্স এখন নতুন তৈরি হলো, সেই ফোর্সটাকে কিন্তু এখন ফিল করবে না, ফিল করবে 1 বছর পরে। বুঝতে পারলে? মানে এই চার্জটা ফিল করবে, যদি আমি প্রত্যেকটা মাসকে 30 দিন হিসাবেই ধরি, তো তাহলে 2 আগস্ট 2023-তে ফিল করবে। বুঝতে পারলে ব্যাপারটা? বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ, এইখানে চলে আসে ম্যাজিকটা, যে আমি তো সরালাম আজকে, ফোর্স ক্যালকুলেট করছে, এইটা হয়ে গেল। আমাদের মনে হয় যে এক্ষুনি সরিয়ে দিলাম, তাহলে এখন কত ফোর্স, তোমাকে বলবে যে আচ্ছা আমি আজকে এটাকে সরালাম, ফোর্স কত হয়ে গেছে আজকে, তাহলে এটা আজকে ফোর্সটা হলো, কিন্তু সে ফিল করবে কবে? 1 বছর পরে। এইটাকে এক্সপ্লেন করতে গেলে তোমার এবার ফিল ছাড়া তুমি আর এক্সপ্লেন করতেই পারবে না, যতক্ষণ না তুমি ফিলকে জানতে পারছো। তার মানে হচ্ছে এইটাই যে এ কিছু তো একটা ভাই করেছে, কিছু তো একটা এফেক্ট আছে, যেটা এখানে পৌঁছাতে টাইম লাগছে 1 বছর। বুঝতে পারলে? এখানটাতে এ কিছু একটা করছে যেটা পৌঁছাতে এর কাছে যে মেসেজটা, যে ভাই আমি সরে গেছি মানে আমাদের মধ্যে যে ফোর্স সেটা চেঞ্জ হয়ে গেছে এখন, এই মেসেজটা পৌঁছাতে টাইম লাগছে 1 বছর, যদি 1 লাইট ইয়ার তুমি ডিস্টেন্স ওদেরকে রেখে দাও। বুঝতে পারলে? এই মেসেজটা কি? সেটা হলো এর ফিল্ড। বুঝতে পারলে? এর প্রভাবটা, বুঝতে পারলে? এর প্রভাবটা ওইখানে যে চেঞ্জ হলো, এর প্রভাবটা যে মাঝে চেঞ্জ হয়ে গেল এখন, সেটা ওইখানে পৌঁছাতে টাইম লাগছে 1 বছর, যে কারণে ও 1 বছর পরে এই ফোর্সটাকে ফিল করবে। তার মানে এই থ্রু আউট 1 ইয়ার, এই যে মাঝের যে গ্যাপটা 2 জুলাই থেকে 2 আগস্ট অবধি, ওর মধ্যে ওদের দুজনের মধ্যে ফোর্স কত হবে? মানে এ কি মনে করবে এর উপর ফোর্স কত আছে বলো তো? যতক্ষণ না ওই মেসেজটা ওর কাছে পৌঁছাবে যে আমি সরে এসেছি, ফোর্স চেঞ্জ করতে হবে, ততক্ষণ অবধি এদের মধ্যে ফোর্স এ কি মনে করবে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এর উপর? যেটা আগে ছিল। বুঝতে পারলে? সেইটাই। কারণ ইলেকট্রিক ফিল্ড অলমোস্ট লাইটের ভেলোসিটি নিয়ে মুভ করে। তো লাইটের ভেলোসিটি নিয়ে কোনো জিনিস যদি মুভ করে, তাহলে 1 লাইট ইয়ার কভার করতে তার 1 বছর সময় লাগে। 1 বছর না, 1.00 সামথিং একটা কিছু ভ্যালু থাকে ওর, তো অলমোস্ট ইকুয়াল টু 1 ইয়ারই তুমি ধরে নাও, 1 বছর সময় লাগে। যে কারণে এর কাছে ওই ফিল্ডটা আসতে 1 বছর সময় লাগছে, যে জন্য এর কাছে ওই ফোর্সটা ফিল করবে 1 বছর পরে। ব্যাপারটা বুঝতে পারলে? এই জন্য ফিল্ডের কনসেপ্টটা খুব দরকার। বিনা ফিল্ডে তুমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স করতেই পারবে না। এইটা হলো পয়েন্টটা। ক্লিয়ার সবার কাছে? এই হলো জিনিস। এই ফিল্ড তার মানে তার একটা নিজস্ব মোমেন্টাম আছে, তার একটা নিজস্ব গতিবেগ আছে, ভরবেগ আছে, অবশ্যই আছে। গতিবেগটা কত? দ্যাট ইজ ইকুয়াল টু তোমার লাইটের ভেলোসিটি, অলমোস্ট ইকুয়াল টু লাইটের ভেলোসিটি হয় সেটা। মোমেন্টাম বার করতে পারবো আমরা, সব কিছুই জানি। তো আমাদের ইলেকট্রিক ফিল্ডের মোমেন্টাম বার করা ওইগুলো ক্যালকুলেশনের মধ্যে নেই, কিন্তু জাস্ট প্রপার্টিগুলো মনে রাখতে হবে, যে হ্যাঁ তার একটা কিছু এনার্জি আছে, তার মোমেন্টাম আছে, যেটা ওখানে পৌঁছাতে এতটা সময় লাগলো, যে জন্য মোমেন্টামের চেঞ্জ হচ্ছে, তার মানে ফোর্স একটা কিছু অ্যাপ্লাই হচ্ছে। এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার কি? ঠিক আছে। তো এখানটাতে এই জিনিসটাকে লিখে নাও নোট বলে, ঠিক আছে? নোট বলে লিখে নাও, দিয়ে আমি স্টেটমেন্টটা বলছি এটাকে লিখে নাও। ইভেন এটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার কি বলতো, অনেকে জানো তো ফিল্ড সম্বন্ধে পড়বে, ইভেন তোমাদের নিজেদের বন্ধুরা দেখবে অনেকে ফিল্ড সম্বন্ধে পড়াশোনা করে, হ্যাঁ মানে ফিল্ড জানে কি জিনিস, পয়েন্ট চার্জের জন্য ফিল্ড কত হবে, রিংয়ের জন্য ফিল্ড কত হবে, ইনফাইনাইট ওয়ারের জন্য, সব তোমরাও শিখবে, ওরাও জানে। কিন্তু এই যে জায়গাটা, যে এটার দরকারটা কেন, এটা অনেকের কাছেই ক্লিয়ার থাকে না। যেটা ক্লিয়ার না থাকলে, আমি তো ব্যাপারটাকে পুঁথিগতভাবে পড়ে যাচ্ছি, তুমি পড়ে যাচ্ছ পুঁথিগত বিদ্যা দিয়ে, সমস্ত ফর্মুলাগুলোকে মুখস্থ করছো, নিউমেরিক্যাল সলভ হচ্ছে অনেক, কিন্তু যখনই এই টাইপের প্রবলেম দেবে তখন আর পারবে না। এটা খুব বেসিক কোয়েশ্চেন যেগুলো, কিন্তু এই যে প্রবলেমটা, এটা আইআইটির কোয়েশ্চেন, কিন্তু বুঝতে পারলে? ওই টাইপের কোয়েশ্চেন এই জিনিসটা। কোয়েশ্চেনটা খুব ইজি কোয়েশ্চেন, কিন্তু আইআইটিতে জিজ্ঞেস করতে পারে এই কোয়েশ্চেনটা, অনেকে দেবে করতে পারবে, সে করতে পারবে যার কাছে ফিল্ডের কনসেপ্টটা ক্লিয়ার আছে, সেছাড়া আর কেউই করতে পারবে। 2 বছর একটা লাইট ইয়ারকে কভার করতে, একটা লাইট ওয়েভের 1 লাইট ইয়ার কভার করতে 1 ইয়ার সময় লাগে। ওই জন্য বলে না 1 লাইট ইয়ার, বুঝতে পারলে? মানে লাইটের ডিস্টেন্সটা কভার করতে 1 বছর সময় লাগছে, তাই তুমি বলছো 1 লাইট ইয়ার। বুঝতে পারলে? এই হলো ব্যাপার। তো নোটটা লিখেছ, এবার লেখো যে if two charges are separated,
by a distance 1 light year, by a distance 1 light year, by a distance 1 light year, comma, and if we displace one charge, and if we displace one charge towards or away from the another charge, towards or away from the another charge, then the electrostatic force between those two charges, the electrostatic force between those two charges will get changed, will get changed. But this change will, this change will be felt by FELT, but this change will be felt by the another charge after 1 year, and in between this duration, that charge will feel the same electrostatic force, as that was in previous, লিখেছো? এই হলো জিনিস। তো এবারে আচ্ছা বাংলাতে, আচ্ছা, যদি দুটো চার্জকে 1 আলোকবর্ষ দূরত্বে রাখা হয়, যদি দুটো চার্জকে বা আধানকে 1 আলোকবর্ষ দূরত্বে রাখা হয় এবং একটি চার্জকে অন্য চার্জটির কাছে বা দূরে নিয়ে আসা হয়, তাহলে অপর চার্জটির উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পরিবর্তন হয়ে যাবে, এবং এই পরিবর্তিত বলের মান ওই অপর চার্জটি 1 বছর পরে অনুভব করতে পারবে, এরপরে লেখো, এই 1 বছর সময় ধরে ওই অপর চার্জটি দুটি চার্জের মধ্যে প্রাথমিক যা বলের মান ছিল সেটাকেই অনুভব করবে। সবার কাছে ক্লিয়ার এই কনসেপ্টটা? হ্যাঁ, ঠিক আছে। এবার এটাকে লিখে নাও, এবার এইগুলো হলো বেসিক কনসেপ্টের পয়েন্ট, বুঝতে পারলে? তুমি যদি ফিল্ড সম্বন্ধে না জানো, তুমি জীবনে এটার আনসার করতে পারবে না, তুমি ঠিক আনসার দিতেই পারবে না এটা। তো ফিল্ড তখনই আমার দরকার যখন বিনা আমি টাচ করে, মানে উইদাউট এনি টাচ, উইদাউট এনি টাচ, আমি মানে ফোর্স দিতে পারছি, টাচ না করেই কারোর উপর ফোর্স দিতে পারছি, তার মানে আমি কিছু একটা ফিল্ড ক্রিয়েট করছি, যে ফিল্ডটা অন্যজন ফিল করছে, অনুভব করছে অ্যাজ এ ফোর্স। বুঝা গেল? তখনই আসে এই ব্যাপারটা, না হলে এই ব্যাপারটা আসবে না। লিখে নাও ঝটপট, লেখা হয়ে গেলে বলবে। স্যার বলছি একটা চার্জকে যে সরানো হলো, ওটা কি মানে খুব কম ক্ষুদ্র সময় সরানো হয়েছে?
তুমি যেরকমই সরাও না কেন, তুমি ক্ষুদ্র ডিস্টেন্স সরাও কি বেশি ডিস্টেন্স সরাও, আলটিমেটলি তার টাইম মানে সরাতে আমার টাইম লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওটাকে তুমি নেগলিজিবল ধরে রাখছো, বুঝতে পারলে? কারণ যদি তুমি সরানোর টাইমটাকে ধরো তো তাহলে 1 ইয়ার প্লাস সেই টাইমটা চলে আসবে, তাই না? হ্যাঁ এখানে তুমি ধরছো যে হ্যাঁ খুব একদম কম টাইম আর কি। হয়ে গেছে লেখা? কমপ্লিট? ঝটপট লেখো, ঝটপট লেখো। এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা ধরো আজকে হয়তো কেউ বলছে যে আমি অনেক কিছু পেরে গেছি, অনেক পড়ে গেছি, ঠিক তাই না? তো তুমি তাকে জিজ্ঞেস করতে পারো কিন্তু যে কত হবে এরকম ধরো 1 লাইট ইয়ার ডিস্টেন্সে রাখলে, কারণ এটা আমি অনেকেই দেখেছি কিন্তু ঝট করে আনসার দিতে পারেন। এখানে কোয়েশ্চেনটা খুব ভালো একটা কনসেপ্ট, এটা এখানে কনসেপচুয়াল ক্লারিটি এখানে বলছে খুব দরকার ফিজিক্সের ক্ষেত্রে। এখন যদি তুমি জেই মেন্স বা নিটের কোয়েশ্চেন দেখো, ইভেন WBJEতে আজ থেকে যদি আমি তোমাকে 5-6 বছর আগের কথা বলি, তো সেখানটা তোমার জেই মেন্সের 20 বছর, WBJEE 20 বছর আর IITর 20 বছরের কোয়েশ্চেন সলভ করে যাবে, তুমি মোটামুটি মোর দ্যান 50% কোয়েশ্চেন অ্যাজ ইট ইজ কমন পেয়ে যেতে। মানে ওরা কী করতো, মাথায় ঘামাতো না, কোয়েশ্চেনটাকে তুলতো, কপি করতো আর পেস্ট করতো, এরকম আসতো। বিশেষ করে যেখানে মাল্টিপল অপশান কারেক্ট আর ওই সেকেন্ড একটা ক্যাটাগরি থাকে যেখানে 2 নম্বর করে থাকে পার কোয়েশ্চেন, ওই পার্টটাতে। এখন যদি তুমি লাস্ট 2-3 বছরের WBJEE কোয়েশ্চেন দেখো, তো রিপিটেশন কোয়েশ্চেন খুবই কম, মানে ইভেন একটা কি দুটো। তার মানে এখন প্রত্যেকটা এক্সামের ডিমান্ড হচ্ছে স্টুডেন্টের কাছে কনসেপ্ট দরকার, বুঝতে পারলে? আর যেহেতু লাস্ট কিছু বছর ওই টুকে পরীক্ষা হয়েছে, বাড়ি থেকে বসে বসে টুকে সবাই পরীক্ষা দিয়েছো, তো যারা স্টুডেন্টকে এখন ভালো ভালো কলেজে, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজে যেখানে খুশি তারা চাইছে যে তাকে ভালো করে জাজ করে নিতে, তার কনসেপ্টটা কি সত্যিই ক্লিয়ার আছে নাকি সে শুধুমাত্র টুকে পাস করেছে, কিছু পড়াশোনা করে নিতে সে। তো এখন প্রত্যেকটা এক্সামে ভালোভাবে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন দেয়, তো তোমার কনসেপ্ট খুব ক্লিয়ার থাকা দরকার ভালোভাবে, না হলে তুমি ভালো র্যাঙ্ক করতে পারবে না। এখন কমপ্লিট এটা সবার? আরে কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ কিনা বলো। ইন্দ্রজিৎ কমপ্লিট হয়ে গেছে? তো বলতে কি হচ্ছিল এতক্ষণ ধরে? যখন জিজ্ঞেস করবো সঙ্গে সঙ্গে আনসার দেবে, ক্লাসের টাইমটা নষ্ট হয় কিন্তু। প্রথম ক্লাস থেকে বলে আসছি। নেক্সট কোয়েশ্চেনটায় চলে আসছি। এটা বোর্ডের ক্ষেত্রে ডেরিভেশন করতে দেয়, আর এর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা থেকে আমাদের ডিরেক্টলি কোয়েশ্চেন থাকে কম্পিটিটিভ এক্সামগুলোতে, এবং এখানকার কোয়েশ্চেন খুব সোজা কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা আমাকে সৃজিত, অব্রদীপ বলো, একটা কিউ চার্জের ওপর ক্যাপিটাল ই ফিল্ড লাগলে সেই কিউ চার্জটা কত ফোর্স অনুভব করবে? কিউ চার্জের ওপর ক্যাপিটাল ই ফিল্ড অ্যাপ্লাই হলে সেই কিউ চার্জটা কত ফোর্স অনুভব করবে? আচ্ছা অব্রদীপকে বলেছিলাম, ঠিক আছে তুমি বলে দিলে। এবার দেখো, এটাকে আমি এই কারণে জিজ্ঞেস করলাম কারণ এই যে ফিল্ডটা আছে না, যে কিউ ইন্টু ই, এই যে ইটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, এটা কিন্তু যে কোনো জিনিসের জন্য হতে পারে। মানে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা হতে পারে একটা কোনো ইনফাইনাইট ওয়্যার দিচ্ছে, হতে পারে যেমন এখানে একটা রিং আছে, রিংটা দিচ্ছে, বা হতে পারে অন্য কোনো পয়েন্ট চার্জ দিচ্ছে, বুঝতে পারলে? তো যেটা দেবে তার জন্য ওই পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ভ্যালু আমাকে জানতে হবে, বুঝতে পারলে? তো আমরা এখন এখানে সেই কাজটাকেই করব যে বিভিন্ন এই তোমার স্ট্রাকচারগুলোর জন্য, বিভিন্ন রকম স্ট্রাকচারের জন্য আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডগুলোকে বার করব, ঠিক আছে? তো দেখো এখানে আমাকে একটা রিং দিয়ে দিয়েছে, এবারে এই রিংটা যেটা দেওয়া আছে সেই রিংটার জন্য আমাকে বার করতে বলছে যে একটা কোনো ডিস্টেন্স এক্স, সেই এক্স ডিস্টেন্সে তার জন্য ফিল্ড কত হবে, বুঝতে পারলে? এটা হলো কোয়েশ্চেনটা। এই একটা রিং আছে যেটা দেখো পুরো প্লাস চার্জ দেওয়া, মানে একটা প্লাস চার্জকে আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে রেখেছি এই রিংটাতে। এবারে এর রেডিয়াস আমাকে বলা আছে আর, এখান থেকে এক্স ডিস্টেন্সে একটা পয়েন্ট পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমাকে এর জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডকে বার করতে হবে যে কত হবে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, বুঝতে পারলে? এইটা হলো আমার কাজ। তো কী করে ডেরাইভটা করবে দেখো, ডেরিভেশনটা বোর্ডে জিজ্ঞেস করে, এই পুরো ডেরিভেশনটা করতে হবে আর রেজাল্টটাকে আমাকে মনে রাখতে হবে, যেটা দিয়ে আমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে। তুমি ভেবে দেখো, যদি আমি এখানে কোনো একটা কিউ চার্জকে রেখে দিই, তার মানে সেই যে কিউ চার্জটা আছে সেটা কত ফোর্স অনুভব করবে? না, ফোর্স হবে কিউ চার্জ ইনটু এই রিংটার জন্য এইখানে যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড সেইটা, তাই তো?
হবে কি না বলো? হ্যাঁ, হ্যাঁ তাই হবে। হ্যাঁ স্যার। তো এই জন্য আমার দরকার বিভিন্ন স্ট্রাকচারের জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ভ্যালু বিভিন্ন ডিস্টেন্সে জেনে রাখা দরকার, কারণ আমাকে যখন এটা বলবে যে একটা রিং আছে ওখানটাতে, তার সামনে একটা কোনো এক্স ডিস্টেন্স, যে কোনো ডিস্টেন্স, সেখানে একটা চার্জ রাখা আছে, তার উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত হবে, দ্যাট ইজ কিউ ইন্টু ই। তো ই এর ভ্যালু আমাকে জানতে হবে। তো এখানে ওই রিংটার জন্য ক্যালকুলেট করা হচ্ছে যে ই এর ভ্যালু কত হবে ইন সার্টেন এক্স ডিস্টেন্স, বুঝতে পারলে? তো আমি কী করলাম দেখো, যদি আমি একটা এই রিংটাকে, ওখানে তো 3D ডায়াগ্রাম দেখানো আছে, আমি 2D করে আঁকলাম, তো এরকম একটা ডায়াগ্রাম পাবো আমি কি করলাম, এর দুটো অপোজিট এন্ডকে দেখছি, একটা হলো এই এন্ডটা, একটা হলো এই এন্ডটা, এবং এই দুটো অপোজিট এন্ডে আমি স্মল এলিমেন্ট ডিএল করে নিয়ে নিলাম, ঠিক আছে? এখানেও ডিএল এলিমেন্ট নিয়ে নিয়েছি, এখানেও ডিএল এলিমেন্ট নিয়ে নিলাম। এবারে কি করলাম, এইখান থেকে এইখানে ফিল্ড লাইনগুলোকে দেখছি। তো যদি এইখান থেকে দেখি, তো এরকমভাবে এই পোর্শনের মধ্যে কিছু সার্টেন চার্জেস থাকবে, যে চার্জেসগুলো ফিল্ড লাইন্সকে এমিট করছে, এবং সেই ফিল্ড লাইনগুলো সোজা এইভাবে একটা কোনো ফিল্ড লাইন্স আসবে, কারণ দেখো এখান থেকে ফিল্ড লাইন এই দিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো এই পয়েন্টটাকে। তো যে ফিল্ড লাইনটা এই দিকে আসবে আমি সেইটাকে নেব, বুঝতে পারলে? এখানে এমন নয় যে একটাই আসছে, হতে পারে একাধিক আসছে, কিন্তু আমার একটা নিয়ে কাজ হয়ে যাবে, কারণ আমার ক্যালকুলেশন হয়ে যাবে সেটা নিয়ে। তো এইখান থেকে এই দিকে একটা ফিল্ড লাইন দেখালাম, এটার জন্য এখান থেকে এই দিকে একটা ফিল্ড লাইনকে দেখিয়েছি, ঠিক আছে? এবারে কি হচ্ছে, যে যখন এই ফিল্ড লাইনগুলোকে আমি দেখাচ্ছি, যেহেতু আমি ডিএল করে এলিমেন্টকে নিয়েছি, তো আমি এদের জন্য ফিল্ডটাকে মনে করছি ডিই, বুঝতে পারলে? ডিই, এটাকে আমি মনে করছি এদের মধ্যে ফিল্ডগুলোর ভ্যালু। এবার যদি এই যে ফিল্ড লাইনটা, সেটা এখানে এই তোমার যে এক্স ডিস্টেন্সটা, মানে এই সেন্টারের থ্রু যে অ্যাক্সিয়াল লাইন, এটা এই যে সেন্টারের থ্রু লাইনটা যাচ্ছে না, এটাকে বলে অ্যাক্সিয়াল লাইন। তো এই অ্যাক্সিয়াল লাইনটার সাথে যদি এটা থিটা অ্যাঙ্গেল করে রাখে, তো অবভিয়াসলি এটাও থিটা অ্যাঙ্গেল করবে, কারণ উপরের পয়েন্টটা আর নিচের পয়েন্টটা এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট। যেহেতু তারা এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট, সেই জন্য যে অ্যাঙ্গেলটা এ এখানে করবে, সেম অ্যাঙ্গেল এও এখানে করবে, আর সেটাই হয়েছে, থিটা থিটা করে অ্যাঙ্গেল করেছে। যদি এটা থিটা হয়, তাহলে এইটা থিটা হবে, এটা থিটা হলে তার অপোজিটের দিকে এই দিকে এটাও থিটা হবে। ওই এক্স টাইপের অ্যাঙ্গেলগুলো পড়েছিলে না, এটা থিটা হলে এটাও থিটা হবে, ওই জিনিসটা। তো দুটোই তার মানে থিটা। এখন যেহেতু দুখানা থিটা হয়ে গেল, তার মানে আমি বলতে পারি যে এটা যদি ডিই হয়, তাহলে এটা হবে ডিই কস থিটা, আর এটা হবে ডিই সাইন থিটা। যদি এটা ডিই হয়, তাহলে এটা হবে ডিই কস থিটা, আর এটা হবে ডিই সাইন থিটা, তাই না? এখন ডিই সাইন থিটা আর ডিই সাইন থিটা সেম ভ্যালুর হবে, অপোজিট ডিরেকশনে আছে, তারা কি করবে, একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে। তো ওই দুটো ফিল্ডের কোনো কাজ নেই। তার মানে এই পয়েন্টে শুধুমাত্র আমি ডিই কস থিটা কম্পোনেন্টটাকে আমি পাবো, বুঝতে পারলে? শুধুমাত্র ডিই কস থিটা কম্পোনেন্টকে আমি পাবো কোনখানে, এই পয়েন্টে। এবারে আমার কাজ হলো যে এই যে ডিই কস থিটা, এটার ভ্যালুটাকে বার করা, রাইট? যখন আমি ভ্যালুটাকে বার করতে যাব, তখন আমার মধ্যে একটা অবস্টাকেল আসবে, সেটা হলো যে ডিইর ভ্যালু ঠিক আছে, চলো আমি কিছুভাবে ব্যাপারটা বার করলাম, সেটা আমি দেখবো কী করে বার করব। কিন্তু প্রথমে আসবে যে কস থিটার ভ্যালু কত। তো কস থিটা মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, তাই না? তো দেখো এই যে সমকোণী ত্রিভুজটা এখানটা তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজটার ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে আর, তাহলে অতিভুজ কত হয়ে যাবে বলো? কত হবে অতিভুজ? হ্যাঁ, রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটা হলো তার জন্য অতিভুজের ভ্যালু। তার মানে এক্স বাই এইটা করলেই আমি কস থিটা পাবো, সেটাকে আমি লিখেও দিয়েছি এখানটাতে, কস থিটা মানে হলো এইটা, বুঝতে পারলে? একটা কাজ আমার হয়ে গেল। নেক্সট কাজ হলো যে ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য চার্জের ভ্যালু জানা, কারণ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়, ফর্মুলা কত হয়, অভ্রদীপ বলো। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কত হয়, ডিউ টু পয়েন্ট চার্জ কিউ। কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে আর ডিস্টেন্সে? 1/4πε0 q by r। ঠিক। তার মানে ফিল্ড বার করতে গেলে মিনিমাম ওই পোর্শনের চার্জটা আমাকে জানতেই হবে। তো আমি এই পোর্শনের না এখন চার্জটাকে বার করছি। দেখো আমাকে এটা বলা ছিল যে টোটাল যে চার্জটা আছে না এর মধ্যে, সেটা ক্যাপিটাল কিউ, ওই রিংটার মধ্যে টোটাল চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ। তো যদি আমি ক্যাপিটাল কিউ জানি, তাহলে এই ডিএল এর মধ্যে চার্জ কী করে বার করব বলো? এটা ইন্দ্রজিৎ বলো, কী করে বার করব? যদি আমি টোটাল চার্জ জানি, তাহলে ডিএল ডিস্টেন্সের মধ্যে চার্জ কত হবে, কী করে বার করব? এখন অবধি অলরেডি আমরা দুবার এটা করে এসেছি, দুবার না 3বার হয়ে গেছে, কী করে বার করব বলো?
ইন্দ্রজিৎ বলো, পারবে কি পারবে না? হ্যাঁ, ইন্দ্রজিৎ দাস পারবে কি পারবে না? আচ্ছা ল্যামডা ইকুয়াল টু কিউ বাই 2 পাই আর। ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই 2 পাই আর, তারপর তারপর কি করব? আচ্ছা ওই তুমি পারবে? ওই তোমার নাম হচ্ছে যে শুভম, শুভম সরকার, পারবে? পারবে হ্যাঁ কি না বলো? পারবে কি? আচ্ছা সৃজিত বলো। ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। স্ক্রিনটা থেকে একটা এসে হ্যাঁ বলো। আর যদি কিউ হয় তাহলে ল্যামডা ডিএল ইকুয়াল টু ডিকিউ, মানে ল্যামডা ডিএল পরিমাণ চার্জ আছে। ল্যামডা ডিএল হচ্ছে ডিকিউ, হ্যাঁ কারেক্ট। মানে চার্জ পার ইউনিট লেন্থ বার করব, সেটাকে ওই লেন্থটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আমার কাছে ডিকিউ বেরিয়ে যাবে, যেটা আমরা এখন অবধি করে আসছি। সেম প্রসেস কিন্তু, তাই না? টোটাল চার্জ জানা আছে। যদি আচ্ছা যদি এটা তো ধরো একটা লাইনের মধ্যে আছে না, যেটা পরিধি, পরিধি মানে তোমার লিনিয়ার ডাইমেনশন, মানে 2 পাই আর তার পরিধির ভ্যালু। যদি এটা একটা এরিয়া হতো, ধরো এটাকে তোমাকে এই রিং না দিয়ে তোমাকে বলতো একটা ডিস্ক দেওয়া আছে। কনসেপ্টটাকে বোঝো, ঠিক আছে? কনসেপ্ট বোঝো। কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন করবে, ভালো করে করবে, সেটা দিয়ে তোমার আরও 10টা কোয়েশ্চেন সলভ হবে। কনসেপ্টকে বোঝো। এটা হলো একটা ডিস্ক, তার মানে এখন যদি আমি এই ডিএল পরিমাণ জায়গাকে আমি নিয়ে, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, ধরো আমি এখানটাতে ডিএল পরিমাণ জায়গাকে নিলাম, ডিএল পরিমাণ এইটুকুনি, তাহলে এর মধ্যে চার্জ, টোটাল চার্জ যদি এর কিউ হয় আর এইটা রেডিয়াস যদি আর হয়, যদি এ হয়, তাহলে এই ডিএল পরিমাণ জায়গার মধ্যে, এটাকে ডি এ বলছি, কত পরিমাণের চার্জ হবে কি করে বার করব? যদি ডিস্ক হতো কি করে বার করব? আগের দিনকে কিন্তু করেছে এগুলো, কি করে বার করব? একদম তাই, ঠিক, সারফেস একদম তাই, সিগমা ইন্টু ডিএ, তাই না? আচ্ছা যদি এটা একটা স্ফিয়ার হতো তাহলে কারেক্ট, রো ইন্টু ডিভি, রো ইন্টু ডিভি করতাম, সে যেটা ডিএল করতাম না, কারণ সেই ক্ষেত্রে আমাকে পুরো স্ফিয়ার মানে ভলিউম ডিভি নিতে হবে, বুঝতে পারলে? এইগুলো হলো কনসেপ্ট। যদি তোমরা এগুলো বুঝতে পেরে যাও, তার মানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন তুমি তখনই সলভ করতে পারবে যখন তোমার কাছে বেসিক আইডিয়া ক্লিয়ার থাকবে, না হলে কোয়েশ্চেন কী করে তুমি সলভ করবে? তো দেখো, তার মানে এখানটাতে যেটা হচ্ছে সেটা হলো এই জিনিসটাই, যে আমি এটাই করব যে পুরোটার জন্য চার্জ দেওয়া আছে ক্যাপিটাল কিউ, পুরোটার পরিধি কত, যে 2 পাই ইন্টু ক্যাপিটাল আর, তো তাহলে ল্যামডা কত হয়ে যাবে না, ল্যামডা হয়ে যাবে কিউ বাই 2 পাই আর। তাহলে ডিএল লেন্থের মধ্যে চার্জ কত থাকবে না, কিউ বাই 2 পাই আর ইন্টু ডিএল, মানে ল্যামডা ইন্টু ডিএল, ওটাকেই বার করা হয়েছে, এটাকে আমি ডিকিউ বলছি এখানটাতে, বোঝা গেল? ওটাকে বার করেছি। এবারে পরের স্টেপে আমরা যাব। তো তোমরা প্রথমে এইটাকে লিখে নাও, কারণ পরের স্লাইডে আমাকে চলে যেতে হবে, ঠিক আছে? তো আগে এই ডায়াগ্রামটাকে পুরো ড্র করে ফেলো প্রত্যেকে, আর এখানে লেখাগুলোকে লিখে নাও, তারপরে নেক্সট স্লাইডটাতে যাচ্ছি, ওখানে বাকি ক্যালকুলেশনগুলো করতে হবে। ঝটপট করে এটাকে লিখে নাও, স্পিডে হাত চালাও। আচ্ছা এখানে লেখা আছে অ্যাট আ পয়েন্ট পি, এখানে লিখে নেবে পয়েন্ট পি এর পর অন অ্যাক্সিয়াল পয়েন্ট, অন অ্যাক্সিস, অন অ্যাক্সিস, অ্যাক্সিসটার উপরে। এখন অবধি সমস্ত কনসেপ্ট বুঝতে পেরেছো প্রত্যেকে? কোনো ডাউট নেই তো কারোর? হ্যাঁ, কোনো ডাউট আছে এখন অবধি? না স্যার। ঠিক আছে, লেখো লেখো, তাড়াতাড়ি হাত চালো, লেখার কাজ স্পিডে করবে, বোঝার কাজ আস্তে করো, লেখা স্পিডে করো।
তোমরা প্রত্যেকে কি যেই মেন্সের জন্য নাকি নিটের জন্য কেউ আছে এখানটাতে? অভ্রদীপ কোন এক্সামের জন্য প্রিপেয়ার করছো? স্যার নিট। সৃজিত? স্যার ওয়েবজি। ইন্দ্রজিৎ? নিট। নিটের জন্য, ঠিক আছে। দুটো এক্সামে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন এসে হচ্ছে আসবে ভবিষ্যতে, বুঝতে পারলে? ডেরিভেশনটা খুব ভালোভাবে করবে, কারণ বোর্ডে কিন্তু এরা জিজ্ঞেস করে ডেরিভেশনটা অলমোস্ট 1-2 বছর অন্তর অন্তর এই টাইপের ডেরিভেশনগুলোকে দিয়ে দেয়। এবার ডিস্কের জন্য যেটা বললাম সেটা তোমাদেরকে আসবে না, কারণ অতটা ডিটেলে তোমাদের নেই, কিন্তু রিংয়ের জন্য আসে। এবং এই রিংয়ের জন্য কোয়েশ্চেন খুব পপুলার কোয়েশ্চেন, খুবই পপুলার কোয়েশ্চেন রিংয়ের জন্য বার করতে দেওয়াটা। হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো তো এখনো অবধি যা যা রেজাল্ট আছে তোমাদের কাছে সব লেখা হয়ে গেছে, ছবিটাও তোমরা সব পেয়ে গেছো। পরের স্লাইডটা চলে যাচ্ছি, দেখো। তো এবারে ওই যে পি পয়েন্টটা, সেই পি পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ভ্যালু কত হবে না, সেটার ভ্যালু হবে যেটা আমরা নর্মাল জানি যে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কিউর জায়গাতে কি লিখবো? ডি কিউ লিখবো, তাই না? এখানে আমরা কিউর জায়গাতে কি লিখবো? ডি কিউ। তাহলে এখানে কি আসবে? কে ইন্টু ডি কিউ বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে ওই ডি এর লেন্থ থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স। বলো ডি এর লেন্থ থেকে পয়েন্টের ডিস্টেন্স কত ছিল? কত ছিল? রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে তার স্কোয়ার। তাই দেখো লেখা আছে ডিই ইকুয়াল টু কে ডি কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার। এটা হলো ডি, আমার দরকার ই, মানে ইন্টিগ্রেশন অফ ডি, তাই না? তার মানে ই কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন অফ ডিই। তো তাই করা হচ্ছে, ডিই মানে কোনটা? কে ডি কিউ বাই এই পোর্শনটা। তাহলে এটার ইন্টিগ্রেশন করছি ইন্টু কস থিটা, তাই না? কারণ ই মানে কত ছিল? ওই পোর্শনে ইলেকট্রিক ফিল্ড কত আসছিল? ডিই কস থিটা। তার মানে আমি কার ইন্টিগ্রেশন করব? ডিই কস থিটার ইন্টিগ্রেশন, তাই না? তার মানে ডিই হলো এইটা ইন্টু কস থিটা, ইন্টু কস থিটা তার ইন্টিগ্রেশন। কস থিটার ভ্যালু আমরা দেখো বার করেছিলাম, তাই না? এই কারণেই কস থিটার ভ্যালুকে আমরা বার করেছিলাম আগে থেকে। তার ভ্যালু কত ছিল? এক্স বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো রুটটাকে আমি টু দি পাওয়ার হাফ করে রেখে দিচ্ছি এখানটাতে। তাহলে এবার যদি আমি এটাকে লিখি তাহলে কি পাবো? কে কিউ এক্স ডিএল বাই 2 পাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এর মানে কত আসবে বলো তো? এই দুটোর মাল্টিপ্লাই করলে কত আসবে? নিচে কত আসবে? টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, তাই না? সেটাই এখানটায় চলে এসছে। এবারে তুমি ভেবে দেখো যে এই যে কিউ সেটা কনস্ট্যান্ট, আমি কোনগুলো কনস্ট্যান্ট সেগুলো বলছি, ঠিক আছে? তোমরা হ্যাঁ কি না বলবে। কেটা কনস্ট্যান্ট, হ্যাঁ কি না বলো? ঠিক আছে, বাইরে চলে আসবে। কিউটা কনস্ট্যান্ট, বাইরে চলে এলো। 2 পাই আর কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে ওটাও। আচ্ছা, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ওটা কনস্ট্যান্ট, ওটাও তো কনস্ট্যান্ট, তাই না? যখন আমি এক্স ডিস্টেন্স বলছি এখানে কিন্তু প্রবলেম হয়। এটা কিন্তু প্রবলেম এটাই আসে যে সবাই বলবে যে না এক্সটা তো ভেরিয়েবল ডিস্টেন্স, তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পুরো টার্মটা তো এক্স এর ফাংশন হয়ে গেল, তার মানে পুরোটা তো ভেরিয়েবল। আরে ভাই, যখন আমি তোমাকে এক্স ডিস্টেন্স বলে দিলাম তার মানে আমি এক্স ডিস্টেন্সটাকে তো ফিক্স করে দিলাম, তাই না? তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওটা তো আর ভেরিয়েবল থাকলো না এখন, তাই না? যখন তোমাকে বলবে যে এক্সটা হলো 4 মিটার, তার মানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওই পার্টটা তো এখন আর ভেরিয়েবল পার্ট নয়, কনস্ট্যান্ট পার্ট, বুঝতে পারলে? এই জন্য আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এটা কিন্তু ভেরিয়েবল নয়। তুমি পুরোটা করবে এখানে এসে আটকে যাবে, তুমি এটাকে বাইরে আনবে না, এটাকে ভেতরে রাখবে, দিয়ে ইন্টিগ্রেশনটা করে ফেলবে, আর এইখানেই তোমার ভুলটা হবে, বুঝতে পারলে? এই হলো জিনিস। তো এটা কনস্ট্যান্ট, তো এই পার্টগুলো দেখো সব বাইরে চলে এসছে। তাহলে ভেতরে কেবলমাত্র একটাই পার্ট ভেরিয়েবল থাকবে, দ্যাট ইজ ডিএল। মনে রাখবে, যে পোর্শনটাকে আমরা ছোট এলিমেন্ট নেব কেবলমাত্র সেইটাই ভেরিয়েবল। কারণ তুমি ভেবে দেখো, ডিএলটা যদি এখন 2 পাই আর হয়ে যায় তার মানে পুরো রিংটা হয়ে যাবে, তাই না? ডিএলটাই যদি এখন 2 পাই আর বাই 4 হয়ে যায়
তার মানে পুরো রিংটার 1/4 হয়ে যাবে। যদি 1/6 করে দাও তাহলে 1/6 পার্ট হয়ে যাবে ওটা। তার মানে ভেরিয়েবলটা কে এখানে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নাকি ডিএল? কোনটা ভেরিয়েবল? ডিএলটা ভেরিয়েবল। বুঝতে পারলে? এইভাবে ভেরিয়েবলকে চিনতে হবে। ভেরিয়েবল না চিনতে পারলে তুমি জীবনে ভেরিয়েবল নিতেও পারবে না, আর ভেরিয়েবল নিয়ে কাজও করতে পারবে না। তো ভেরিয়েবলকে চিনতে হবে এইভাবে। দেখো এবারে তার মানে ইন্টিগ্রেশনটা কার হবে? ডিএল এর ইন্টিগ্রেশন হবে। আচ্ছা লিমিটটা কোনখান থেকে কোনখানে পুট করব বলো? লিমিটটা কোনখান থেকে কোনখানে আসবে? পুরো স্ফিয়ারটা মানে 0 to 2πr, তাই না? ইন্টিগ্রেট যখন আমি ডিএল এর করবো, যারা যারা বুঝতে পারছো না দেখো আমরা কি লিখেছিলাম, এইটা ছিল একটা রিং, এর এই ছোট পার্টকে নিয়েছিলাম আমরা ডিএল, তাই না? এবার যদি এই ডিএলটার আমি ইন্টিগ্রেশন করে দিই তার মানে তো পুরো রিংটা চলে আসবে আমার কাছে, তাই না? এবার ইনিশিয়ালি 0 ধরবো, সেইখান থেকে পুরো রিংটা তার মানে কি 2πr ওই ডিস্টেন্স অবধি। তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা কোনখান থেকে করতে হবে? লিমিটটা 0 থেকে 2πr। এবার তো হয়ে গেল। এবার তো কিছুই না, ডিএল এর ইন্টিগ্রেশন কত হবে? এল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে 2πr মাইনাস 0 হয়ে যাবে। তো সেইখান থেকে আমার কাছে আনসারটা আলটিমেটলি চলে আসবে, সেটা হলো এই জিনিসটা, এই যে এইটা কোথায় গেল, এই যে এটা, যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয়ে যাবে kqx/r² + x²⁵/2। বুঝতে পারলে? ওখানে তো কাটাকুটি করা আছে, কিছুই নেই, এই 2πr আর এই 2πrটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? এবং আলটিমেটলি পড়ে থাকবে আমার কাছে এই পার্টটা। ক্লিয়ার সবার কাছে এই অবধি? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার ম্যাজিক দেখো, ম্যাজিকটা হলো এখানটাতে কে এর ভ্যালু কত লিখে রেখেছি 1/4πε0, ঠিক আছে? ম্যাজিকটা এইখানটাতে হয় যে ভাই যদি এই এক্স এর ভ্যালু অনেকটা বড় হয়, বুঝতে পারলে? তার মানে হলো এটা যদি মনে করো যে এইখান থেকে যে অ্যাক্সিয়াল পয়েন্টে এক্স ডিস্টেন্সটাকে আমি দেখিয়েছিলাম না, যদি তার ডিস্টেন্সটা এই আর এর থেকে অনেক বড় হয়, মানে এখান থেকে অনেক দূরে আছে, এটা তোমার মাথায় আসবে স্যার অনেক দূরের মানে কি? এরকম তো নয় যে আমি কোনো একটা ডিস্টেন্সকে দেখে বললাম যে এটা অনেক দূরে, অনেকটা করে টান দিয়ে বললাম তার মানে অনেক দূরে, তা তো নয়। অনেক দূরে তার মানে হচ্ছে যে যেখান থেকে তুমি ওই ডিস্টেন্সটাকে একটা পয়েন্টের মতো দেখতে লাগবে, কিংবা সেটাকেও তুমি ছেড়ে দাও, একটা যদি মিটারে থাকে তাহলে অন্যটা সেন্টিমিটার। সাপোজ ধরো আমি বললাম যে 4 মিটার আর 4 সেন্টিমিটার, 4 মিটারের রেসপেক্টে 4 সেন্টিমিটার, সেটা নেগলিজিবল কি নয় আমাকে বলো? বলো নেগলিজিবল তো। তার মানে যদি ধরো এটা তোমাকে বলা থাকলো 4 মিটার দূরত্বে আছে, এক্সটা হলো 4 মিটার আর রেডিয়াস হলো 4 সেন্টিমিটার, মানে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে হ্যাঁ এই রেডিয়াসটাকে আমি বাদ দিতে পারি, ওটাকে আমি নাও ধরতে পারি, এই ফর্মুলার মধ্যে রেডিয়াসটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। এখন কখন বাদ দেওয়া যায়? গুণ করার সময় বা নাকি ভাগ করার সময়, নাকি যোগ বা বিয়োগ করার সময়? কখন বাদ দেবো আমি? নেগলিজিবল কখন করবো আমি ওটাকে? গুণ বা ভাগ করার সময় নাকি যোগ বা বিয়োগ করার সময়? কখন করবে বলতে পারবে কেউ? যোগ বা বিয়োগ করার সময় কিন্তু তুমি কেবলমাত্র এই টার্মটাকে নেগলিজিবল বলতে পারো। এর কারণ আছে, এর কারণটা হলো এটাই, তুমি ভেবে দেখো ধরো আমি তোমাকে বললাম যে 0.0002, ঠিক আছে, এটা ইনটু তোমাকে বলছি আমি যে 10 কিউব মানে 1000, তার মানে এর ভ্যালু এখন কত হয়ে যাবে বলো তো? 0.2। কিন্তু যদি তুমি এটা করতে যে এটাকে যোগ করতে 0.002 প্লাস 1000, তার মানে কত আসতো? 1000.0002। তো এই ক্ষেত্রে তুমি এই 0.002টাকে নেগলিজিবল বলতে পারো, তাই না? কারণ পয়েন্টের পরে 3খানা জিরো তারপরে ওটা আসছে, তো আমি এটা নেগলিজিবল ধরতে পারি। কিন্তু গুণ করলে এইটা কিন্তু আর নেগলিজিবল কোয়ান্টিটি থাকছে না, গুণ করলে কিন্তু এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভালো রকম চেঞ্জ হচ্ছে। তো যে কারণে গুণ বা ভাগ করার সময় আমি কোনো ছোট কোয়ান্টিটি যেটাকে আমি বলছি নেগলিজিবল, সেটাকে কিন্তু আমি বাদ দিতে পারি না। তখনই বাদ দেবো যখন যোগ বা বিয়োগ ফর্মে থাকবে। ক্লিয়ার সবার কাছে? এটা ক্লিয়ার তো? ঠিক আছে। তো যে কারণে যদি অনেকটা বড় হয়, ইফ এক্স ইজ ভেরি গ্রেটার দ্যান আর, দেন আমরা আরটাকে এক্সক্লুড করবো কোনখান থেকে? যেখানটাতে যোগ আছে। দেখো এই নিচের পোর্শনে আরটা অ্যাডিশন করা আছে, তাই না? আর স্কোয়ার করে অ্যাডিশন করা আছে, তার মানে আমি এখান থেকে আর স্কোয়ারটাকে উড়িয়ে দিতে পারি। যদি এখান থেকে আর স্কোয়ারটা উড়ে যায়, না থাকে, তাহলে আমি নিচে কি পাবো? x² 3/2, তাই না? শুধুমাত্র এটা তো থাকবে, তাই না? x² 3/2। এখন 3/2 এর স্কোয়ার আর x² ক্যান্সেল আউট হয়ে যাবে,
তাহলে কি পড়ে থাকবে? কিউব, মানে এক্স কিউব। তার মানে আমি নিচে কি পাবো? নিচে আমি পাবো কে কিউ এক্স বাই এক্স কিউব, এইটা পাবো। এখন এই এক্স আর এক্স কিউব ক্যান্সেল আউট হবে, নিচে কি আসবে? কে কিউ বাই এক্স স্কোয়ার। বুঝতে পারলে? কখন পেলাম এটা? যখন এক্স ইজ ভেরি গ্রেটার দ্যান আর, যখন এক্সের ভ্যালু রেডিয়াসের থেকে অনেক বেশি, সেই সময় আমি বলতে পারি যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা কত হয়ে যাবে এখানটাতে? কে কিউ বাই এক্স স্কোয়ার। এটাকে দেখে কিছু মনে আসছে? এই ফর্মুলাটা কার জন্য হয় বলো? কার জন্য হয় ফর্মুলাটা ইলেকট্রিক ফিল্ডের? কার জন্য? পয়েন্ট চার্জের জন্য। তার মানে যখন এক্স এর ভ্যালু অনেক বেশি হয়ে গেল, তখন এই রিংটা কার মতো বিহেভিয়ার শো করবে বলো তো? পয়েন্ট চার্জের মতো। বুঝতে পারলে? এই হলো অ্যানালিসিস আর কনসেপ্ট। বুঝতে পারলে? এইটা ক্লিয়ার সবার কাছে? কি করে ইলেকট্রিক ফিল্ডটা বেরোলো, তার ভ্যালু কত হয়, এটাকে কিন্তু মনে রাখতে হবে ভাই। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, কারণ এখান দিয়ে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন দেবে। বুঝতে পারলে? তো না মনে রাখতে পারলে কিন্তু কোয়েশ্চেন করতে পারবে না। খুব সোজা। কে কিউ, আমার সাথে বলো, দেখো এক্ষুনি মনে পড়ে যাবে। বলো সবাই, কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। বলো বলো বলো। ব্যাস হয়ে গেল। যখন এক্স অনেক বড় হবে আর এর তুলনায়, তখন ফর্মুলা কত হয়ে যায়? কত হয়ে যাবে তখন ফর্মুলা? কে কিউ বাই এক্স স্কোয়ার। কারেক্ট, তাই না? কে কিউ বাই এক্স স্কোয়ার হয়ে গেল। এই তো জিনিস, আর কি আছে? আচ্ছা, এবার আর একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যে আমরা তো এটা মানটাকে বার করলাম, ম্যাগনিটিউড। ইলেকট্রিক ফিল্ড স্কেলার না ভেক্টর? স্কেলার না ভেক্টর? ভেক্টর। আমাকে তো ভাই কোয়েশ্চেন দিতে পারে এটার ভেক্টর ফর্ম বার করো, তাই না? সেই ক্ষেত্রে ভেক্টর ফর্মটা কি হবে বলো? ভেক্টর ফর্মটা কি হবে সেই ক্ষেত্রে বলো? তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হোমওয়ার্কটা লিখে নাও যে ফাইন্ড আউট দি ভেক্টর ফর্ম, ফাইন্ড আউট দি ভেক্টর ফর্ম। না, এটা তোমরা ভাববে আরামসে, ঠিক আছে? পরের দিনকে জিজ্ঞেস করো ভেক্টর ফর্মটা কত হবে। লেখো ফাইন্ড আউট দি ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, ফাইন্ড আউট দি ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড due to a charged ring on its axis আমি হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা হলো ভেক্টর ফর্ম বার করা মানে মান ইনটু ডিরেকশন। এই ডিরেকশনটা কোন দিকে হবে বলো তো? এই দিকটাকে নেব নাকি এই দিকটাকে নেব? কোন দিকে আসছিল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা? এই দিকে, অ্যাক্সিয়াল লাইনটা, তাই না? এইটা হবে ডিরেকশনটা। এবার তোমরা ভাববে, ঠিক আছে? বাড়িতে আরামসে ভাববে এবং সলভ করবে যে কী করে বার করবে। খুব সোজা কোয়েশ্চেন, 3-4 লাইনে আনসার বেরোবে। বুঝতে পারলে? এত দূর অবধি সব কিছু বুঝে গেছে তো? এবার ঝট করে লিখে নাও এটাকে, ঝটপট লিখে ফেলো এটাকে, লিখে নাও। আগেরটা যতটা অবধি লিখেছিলে তারপর থেকে লিখবে, ওই উপরে স্টেটমেন্ট সমস্ত কিছু ভালো করে লিখে নাও। এই ইকুয়েশনটা দেওয়া আছে ইকুয়াল সাইন, এই ইকুয়াল সাইনের পরে এইখানে আছে, ঠিক আছে? এটাকে না লিখলেও হবে, কারণ এটা ইকুয়াল টু এইটা লিখেছে, এটাকে না লিখলেও হবে। এটাকে লিখে কোন লাভ নেই। এটা কি লিখছো? আর ওটা লেখা হয়ে গেলে তারপরে এখানে একটা নিচে স্টার মার্ক দেবে, এই স্টার মার্ক দিয়ে এইটাকে লিখবে ইফ এক্স ইজ ভেরি গ্রেটার দেন আর। তারপরে কি হবে? চটপট করো, আজকে এটার পুরো প্রপার্টি শেষ হয়ে গেলে ইলেকট্রিক ফ্লাক্সটাকে চালু করবো, না হলে নেক্সট দিনকে ইলেকট্রিক ফ্লাক্সটা চালু করতে হবে। স্পিডে লেখো।
প্রত্যেকে যখন ক্লাস হয়ে যাবে না, প্রত্যেক দিনকে যে কোনো ক্লাসই করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ম্যাথ যা খুশি করো, সেই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই যেন 5 মিনিট পেজগুলোকে উল্টে দেখবে যে আজকের ক্লাসে তুমি কি পড়েছো। অবশ্যই দেখবে কিন্তু, কারণ ওটা করলে কি হয় না, পুরো ক্লাসে তুমি যেটা করলে সেটা একটা সামারি তোমার মাথার মধ্যে সেট হয়ে যায় যে আজকের ক্লাসে আমি করলামটা কী কী শিখলাম। এবং সেই দিনকে সেই ক্লাসে যা কিছু ডেরিভেশনস করেছো বা প্রবলেমস করেছো সেই দিনকেই প্র্যাকটিস করবে, আবার রাত্রের দিকে প্র্যাকটিস করে নাও প্রত্যেকটা সাবজেক্টে। তবে গিয়ে দেখবে তোমার মাথায় কোয়েশ্চেনগুলো সেট হচ্ছে এবং তোমার মধ্যে পারফেকশন বাড়ছে। এখন ইদার তুমি যেগুলো আমি বলছি সেগুলোকে মানো, আর না হলে নিজের বুদ্ধি খাটিয়ে নিজের মতো করে করো। তো সেই ক্ষেত্রে এটাই হবে যে তুমি রেজাল্টটা সেভাবে তুমি পাবে, কারণ এটা বলছি নিজের এক্সপিরিয়েন্স থেকে। তুমি এইগুলো যদি স্টেপ বাই স্টেপ করো তবেই দেখবে তোমার মাথায় কোয়েশ্চেন সেট হতে থাকছে আস্তে আস্তে। আলটিমেটলি তোমরা নিজেরাও দেখেছো 11-এ এতগুলো চ্যাপ্টার আছে, 12-এ এতগুলো চ্যাপ্টার আছে, আস্তে আস্তে কোয়েশ্চেনগুলো মাথা থেকে উড়ে যেতে শুরু করে, কনসেপ্ট ভুলে যাবে তুমি ধীরে ধীরে। তো যদি তুমি রেগুলারলি এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো তোমার মাথায় কোয়েশ্চেনটা একদম সেট হয়ে যায়। এবার একটা জিনিসকে তুমি ক্লাস শেষ হলো, ক্লাসে পড়লে একবার, খাতায় লিখলে আর একবার, দুবার অলরেডি হয়ে গেল সেটাকে দেখা। ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আবার তুমি 5 মিনিট ওটাকে দেখলে, 3বার হয়ে গেল। সেই দিনকে আবার সেই কোয়েশ্চেন্সগুলোকে, সেই ডেরিভেশনগুলোকে সলভ করলে, 4বার হয়ে গেল। 2-3 দিন 4 দিন পরে সেই সপ্তাহে আবার একবার করো, 5বার। এক সপ্তাহে 5বার তোমার রিভাইজ হয়ে গেল। কী করে ভুলবে তুমি? ভুলতেই পারো না। আবার 1 মাস পরে সেম জিনিসকে আবার রিকল করো, 1 মাস কি 2 সপ্তাহ পরে করো, ভুলবেই না তুমি, জীবনে ভুলবে না, ভুলতেই পারো না। আর দেখবে যখন তুমি কোয়েশ্চেন ভুলবে না, ভালো করে তোমার প্রিপারেশন চলছে, প্র্যাকটিস চলছে, তোমার মধ্যে একটা অটোমেটিক্যালি ইনবিল্ট কনসেপ্ট চলে আসবে এবং একটা কনফিডেন্স আসবে আস্তে আস্তে যে হ্যাঁ আমি পারবো। তুমি দেখবে সাবজেক্ট থেকে তোমার পুরো ভয় উড়ে গেছে, কারণ তুমি কোয়েশ্চেন সলভ করতে পারছো, তুমি জানো জিনিসটা কী কেন হয়, কোনো ভয়ই লাগবে না। আর তবেই না তুমি এক্সাম হলে পুরো ফাটিয়ে দিতে পারবে। এটা হলে করো, দেখো আমি বলছি পারবেও, ভালো র্যাঙ্ক আসবে। কিন্তু যেটা বলছি সেটাকে ফলো করতে হবে, না হলে কি করে হবে। হয়ে গেছে? কমপ্লিট সবার? ঠিক আছে। আচ্ছা, এখানটাতে একটা জিনিস লিখে নেবে যে যখন এই কেসটা হচ্ছে না, যখন x ইজ ভেরি গ্রেটার দেন r, তো এইখানটাতে লিখে নেবে দ্য রিং বিহেভস অ্যাজ a point charge, behaves as a point charge, এটাকে লিখে নেবে the ring behaves as a point charge। ঠিক আছে, এবার আমি পরের স্লাইডটায় চলে আসছি। দেখো, তোমরা আমাকে ফর্মুলাটাকে দেখে বলো যে যেটা বার করলে, কি ফর্মুলা বার করলে আবার বলে দাও তো। আচ্ছা, এটা আমাকে বলো তুমি, ইন্দ্রজিৎ বলো, অ্যাক্সিসের ওপর রিংয়ের জন্য চার্জ রিংয়ের জন্য তার অ্যাক্সিয়াল পয়েন্টের ওপর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ভ্যালু কত হবে? বলো, কত পেলে? ইন্দ্রজিৎ দাস বলো। ঠিক আছে। আচ্ছা, অভ্রদীপ বলে দাও যে যখন এক্স এর ভ্যালু অনেক বেশি হবে তখন সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে রিংয়ের জন্য? k/x²। সৃজিত বলো, যখন অনেক দূরে হবে এক্স এর ভ্যালু তখন রিংটা কার মতো বিহেভিয়ার শো করবে? ব্যাস, হয়ে গেল, কমপ্লিট। বুঝতে পারলে? ক্লাসের মধ্যেই শিখে যাবে। এবার আমাকে ফর্মুলাটাকে দেখে বলো যে যখন সেন্টারে হবে রিংটার জন্য তার সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? ফর্মুলা দেখে আমাকে বলো। যখন আমি রিংটার জন্য তার সেন্টারে ইলেকট্রিক ফিল্ডকে দেখবো তখন কত ভ্যালু পাবো রিংটার সেন্টারে? সেন্টারে এক্স এর ভ্যালু কত? 0। তাহলে ফিল্ড কত আসছে? 0। তার মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি সেন্টার অফ দ্য রিং কত হবে? 0। বুঝতে পারলে? সেটাই লেখা আছে প্রথম পয়েন্টটাতে যে 0 হবে সেন্টার ইলেকট্রিক ফিল্ড, তাই না? তারপরে দেখো, এবার একটা কোয়েশ্চেন আছে। দেখো, স্বাভাবিক ব্যাপার যে তুমি একটা পয়েন্টে ম্যাক্সিমাম ফিল্ড পাবে, একটা পয়েন্টে মিনিমাম ফিল্ড পাবে, এবং সেটা হবে। আমার মিনিমামগুলো দেখে লাভ নেই, কারণ মিনিমাম এটার জন্য সেন্টারই হতে পারে, সেটা হলো 0। কিন্তু আমার দরকার হলো ম্যাক্সিমাম কোনখানে হবে। ম্যাক্সিমাম দুটো জায়গাতে হতে পারে।
ডায়াগ্রামটা দেখলে আর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কেউ কি বলতে পারবে ভেবেচিন্তে যে কেন দুটো জায়গাতে ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালু হতে পারে এটার জন্য? বলতে পারবে কেউ যে কেন আমি বলছি যে রিংটার জন্য দুটো জায়গাতে ম্যাক্সিমাম ফোর্স পাবো আমি? বলতে পারবে? কেউ? দেখো, এই যে রিংটা আছে, মনে করো আমার পেনটা হলো অ্যাক্সিসটা, এই রিংটার যে অ্যাক্সিসটা হবে সেটা তো এই সেন্টার দিয়ে এই দিকেও আছে, এই দিকেও আছে, তাই না? ঠিক কিনা বলো? দুদিকেই তো আছে। তার মানে একটা ডিস্টেন্স এই দিকেও পাবো নেগেটিভ অ্যাক্সিসের দিকে, আর একটা ডিস্টেন্স পাবো পজিটিভ অ্যাক্সিসের দিকে। বুঝতে পারলে? মানে আমরা যে ক্যালকুলেশনটাই করলাম, এরকমভাবে লাইন ড্র করে এই দিকে বার করলাম, সেম কাজ তো এই দিকেও হচ্ছে, তাই না? কারণ একটা পজিটিভ চার্জ, রিংটার মধ্যে পজিটিভ চার্জ ছড়িয়ে দেওয়া আছে। এখন একটা পজিটিভ চার্জ তার চারিদিকে স্ফেরিক্যালি ইলেকট্রিক ফিল্ডকে বার করে, তাই না? স্ফেরিক্যালি বার করবে। একটা পয়েন্ট চার্জ, যে আমরা দেখেছিলাম না আগের দিনকে, একটা পয়েন্ট চার্জ ছিল, প্লাস চার্জ, যে চারিদিকে ইলেকট্রিক ফিল্ডকে ছড়াচ্ছিল এরকমভাবে। বাস্তবে তো এটা নয় যে শুধুমাত্র একটা 2 ডাইমেনশন এরিয়াতেই এরা ইলেকট্রিক ফিল্ডকে ছড়াচ্ছে। বাস্তবে হলো এটা যে এটা হলো একটা পয়েন্ট চার্জ, উপর দিক দিয়ে এই দিকে বিভিন্ন জায়গাতে এরকমভাবে ইলেকট্রিক ফিল্ডগুলো বেরোচ্ছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের সিমেট্রি যেটা, সেটা কীরকম ধরনের সিমেট্রি আসছে? সার্কুলার সিমেট্রি মানে নাকি স্ফেরিক্যাল সিমেট্রি? কীরকম আসছে? স্ফেরিক্যাল আসছে সেটা। মানে এরকমভাবে চারিদিকে যদি তুমি প্রত্যেকটা সেম ডিস্টেন্সের পয়েন্টকে ধরো, তো তাহলে তুমি একটা স্ফিয়ার তৈরি করতে পারবে সেই পয়েন্টগুলোকে যোগ করলে। বুঝতে পারলে? তো পয়েন্ট চার্জটার চারিদিকে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে। তার মানে এই যে রিংটা আছে, এই রিংটার অ্যাক্সিসের উপরে এই দিকেও যেমন কাজ হচ্ছে সেরকম কাজ তো এরকম এই দিকেও তো হচ্ছে, তাই না? তার মানে এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু আমি দুদিকে বার করতে পারি, একটা হলো প্লাস এক্সের উপর, একটা মাইনাস এক্সের উপর। বুঝতে পারলে? আমার কাজ হলো সেই ডিস্টেন্সটাকে বার করা। এবারে আমাকে বলছে ম্যাক্সিমাম ফোর্স কোন ডিস্টেন্সে পাবো। আচ্ছা, ম্যাক্সিমা বা মিনিমা বার করার জন্য আমরা কি করি? কার হেল্প নিই? ডিফারেন্সিয়েশন নাকি ইন্টিগ্রেশন? কার হেল্প? ডিফারেন্সিয়েশন। এবার কার মনে আছে দেখি, আমরা ম্যাক্সিমাম মিনিমার এই যে ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা, এটাকে অ্যাপ্লাই করে একটা কোয়েশ্চেন অলরেডি করেছিলাম প্রথমের দিকে। কেউ বলতে পারবে কোন কোয়েশ্চেনটা ছিল? পারবে? কার মনে আছে দেখি? সৃজিত ছিলে, অব্রদীপও ছিলে, যতদূর আমার মনে আছে, ইন্দ্রজিৎও ছিল প্রথম থেকে। তো বলতে পারবে কোন কোয়েশ্চেনটা সলভ করেছিলাম? পারবে? ইন্দ্রজিৎ পারবে? হ্যাঁ, কারেক্ট কারেক্ট। হ্যাঁ, কিউ পরিমাণ চার্জকে দুটো পার্টে ভাগ করলে কখন ম্যাক্সিমাম হবে? অব্রদীপ, কখন ম্যাক্সিমাম ফোর্স হয়? দুটো চার্জকে কত রেশিওতে ভাগ করবো যাতে করে ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে তারা? অব্রদীপ বলো। পারলে না। সৃজিত? হাফ, 1:2, তাই না? হাফ রেশিওতে, মানে 50-50 রেশিওতে, মানে 50% 50% এরকমভাবে ভাগ করতে হবে। তাহলে একটা চার্জকে যদি আমি অর্ধেক করে দিই, তাহলে যে অর্ধেক পার্ট দুটোকে আমি পাবো তাদের মধ্যে ফোর্স ম্যাক্সিমাম থাকবে সবসময়। মানে সেই সার্টেন ডিস্টেন্স, আর্ট ডিস্টেন্সে তাদের মধ্যে ফোর্স ম্যাক্সিমাম হবে সবসময়। অব্রদীপ, তুমি কিন্তু পারলে না। এরকম করলে কিন্তু ভাই চাপে পড়ে যাবে। সবসময় নিজেকে রেডি রাখো, মানে এরকমভাবে প্রিপারেশনটা সবসময় করো যে যতটুকু আমি পড়েছি সেইখান থেকে আমাকে যে অন্ততপক্ষে সলভ কোয়েশ্চেন যখনই জিজ্ঞেস করবে আমি তখনই আনসার দিতে পারবো। বুঝতে পারলে? এইভাবে নিজেকে সবসময় রেডি রাখতে হবে, না হলে কিন্তু চাপ আছে। কারণ তুমি কম্পিটিশনকে ফেস করছো, এখানে তুমি পিছিয়ে যেতে পারো না কোনো মতে। বুঝতে পারলে? তোমাকে নিজেকে নিজের জায়গা থেকে আপডেট রাখতে হবে, এবং তুমি ক্লাসগুলোকে ভালো করে করলে ক্লাসের সমস্ত কিছু আমি ডেলিভারি করবো। কিন্তু তোমার কাজ হলো যে সেটাতে নিজেকে আপডেট রাখা সবসময়, না হলে ক্লাস অ্যাটেন্ড করবে আর ভুলবে, রেজাল্ট 0 পাবে। বুঝতে পারলে? তো অলওয়েজ নিজেকে রেডি রাখবে যে আমাকে যতটা পড়া হয়ে গেছে সেখান থেকে যখনই কিছু জিজ্ঞেস করবে আমি ঝাট করে আনসার দিতে পারবো, আমার টাইমই লাগবে না। এই ব্যাপারটা যখন তোমার মধ্যে করে ফেলতে পারবে না, তখন তুমি একদম রেডি হয়ে গেছো। ধরো আমি এটার পরে ক্যাপাসিটার চালু করবো, তো ক্যাপাসিটার ধরো শেষ হয়ে গেল, তো তখন তোমাকে আমি ইলেকট্রোস্ট্যাটিকের কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করি যেগুলো আমি করিয়ে ফেলেছি ধরো, কিংবা সেই কনসেপ্টের তুমি সার্ট করে আনসার দিতে পারলে আমাকে, তবেই না তুমি রেডি আছো, তবেই না তোমার প্রিপারেশন। ওটা করলে তখন দেখবে তোমার মধ্যে কনফিডেন্স আছে, তোমার নিজের মজা লাগবে যে একটা পড়াশোনা আমি করছি, তাই না? মানে আমি কিছু করতে পারি এক্সামের মধ্যে, এই ব্যাপারটা তোমার মন থেকে চলে আসবে। না করতে পারলে কনফিডেন্স কী করে আসবে? এবার দেখো, তো আমাকে বলছে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে অন দি অ্যাক্সিস।
তার মানে আমাকে বেসিক্যালি DE/dx করতে হবে, ইকুয়াল টু 0 করব। আমরা ম্যাক্সিমা বা মিনিমার জন্য তার ভ্যালু কত হবে সেটাকে বার করতে গেলে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করি, সেখানে এই ভ্যালুটাকে পুট করি। তো আমার সেটা দরকার নেই, আমার জাস্ট এখন এটা হলো দরকার, কারণ সেটা আমি খুব ইজিলি বার করতে পারবো। আমার দরকার কোন পয়েন্টে ম্যাক্সিমামটা হবে, আর সেটা করার জন্য ফার্স্ট ডিফারেন্সিয়েশনকে ইকুয়াল টু 0 করতে হবে। তো প্রথম ডিফারেন্সিয়েশনটা আমি কী করবো না, DE/dx করবো, তাই না? কোন ডিস্টেন্সে, মানে কোনটাকে ভেরিয়েবল নিচ্ছি, এক্সটাকে নিচ্ছি। বিভিন্ন রকম এক্সের জন্য বিভিন্ন রকমের ভ্যালু পাবো, তাহলে এখানে আমি কোনটাকে ভেরিয়েবল বলছি, এক্সটাকে। তো যে কারণে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো আমি, এক্সের রেসপেক্টে। কাকে করছি, ইলেকট্রিক ফিল্ডকে। তাহলে কি আসবে, DE/dx, বুঝতে পারলে? তাহলে কি লিখবো, DE/dx ইকুয়াল টু 0 করবো। এখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমি জানি, KQ(x/r² + x²⁵/2), তার এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে, ইকুয়াল টু 0 করবো। এখন যখনই আমি এটার ডিফারেন্সিয়েশন করতে যাব, তখন অবভিয়াসলি KQটা একটা কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসবে, তো বাইরে নিয়ে চলে এলাম। এখন এইটাকে আমি লিখতে পারি যে x/r² + x²⁻³ এক মানে x ইন্টু r² + x²⁻³ লেখা যায় তো, তাই না? এটাকে যদি আমি এটাকে উপরে নিয়ে চলে আসি, তাহলে কি লিখতে পারি, (2⁻³ হবে না? তো সেটাকেই লিখেছি। এখন আমাকে দেখে বলো যে এই যে ফর্মটা এলো, এটা কোন ডিফারেন্সিয়েশনের ফর্মুলার ফর্ম এলো এখানটাতে? কোন ফর্মটা এলো ডিফারেন্সিয়েশনের, মনে আছে কারো? কত বলো, বুঝতে পারলাম। মাল্টিপ্লিকেশন, u ইন্টু ভি, d(dx of u ইন্টু ভি), তাই না? v ইন্টু du(dx) প্লাস u ইন্টু dv(dx), মনে আছে? সেটাই চলে এলো, ব্যাস সেটাকেই করব। তাহলে একটাকে কনস্ট্যান্ট নেব, অন্যটার ডিফারেন্সিয়েশন হবে, তাই করলাম। প্রথমে এটাকে কনস্ট্যান্ট নিলাম, এটার ডিফারেন্সিয়েশন, তাহলে কত আসবে, এইটা চলে আসবে, এই যে r² + x²⁻³ ইন্টু d(dx of x) প্লাস এটাকে কনস্ট্যান্ট নেব, এটার ডিফারেন্সিয়েশন, তাহলে কি আসবে, x ইন্টু d(dx of এইটা) ইকুয়াল টু 0। এবারে ডিফারেন্সিয়েশন করে ফেলো, d(dx of x) 1 হয়ে যাবে, তাহলে কত আসবে এখানটাতে, এইটাই চলে আসবে শুধুমাত্র, মাইনাস এটার ডিফারেন্সিয়েশন কত হবে। প্রথমে আমি এটা লিখবো যে এটাকে অ্যাজ এ হোল একটা ভেরিয়েবল ধরবো, দিয়ে লিখবো যে n ইন্টু এটা n-1 ইন্টু এইটার ডিফারেন্সিয়েশন করতে হবে, মনে আছে? তাই না? এরকমই তো করি না, যে ধরো আমি এরকম ধরো আমাকে বললো যে a + x² d(dx) করতে গেলে আমি কি করি, প্রথমে এটার ডিফারেন্সিয়েশন হয়, তার মানে কত হয়, n ইন্টু a + x² ইন্টু এই ভেতরের যে কোয়ান্টিটিটা আছে তার ডিফারেন্সিয়েশন করতে হয়, মানে কত হবে, d(dx of a) সেটা 0 হবে, প্লাস কত হয়ে যাবে, d(dx of x²), তাই তো করা হয় না এরকম ধরা ইকুয়েশন থাকলে, যে প্রথমে পুরোটার করে নাও, এটাকে পুরোটা একটা x মনে করো এবং x মনে করে এটা ডিফারেন্সিয়েশন করো, তারপর ভিতরের ফর্মটা শুধুমাত্র আলাদা করে ডিফারেন্সিয়েশন করো এবং সেটাকে মাল্টিপ্লাই করে দাও। সবাই জানো তো এটা নাকি, অভ্রদীপ, ইন্দ্রজিৎ জানো তো এটাকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো সেটাই এখানটাতে করা হয়েছে, তো সেটা করলে আমার কাছে এইটা হবে ভ্যালুটা, তাই না? এবারে জাস্ট এখান থেকে আমি এই এক্সের ভ্যালুটাকে বার করেছি, বুঝতে পারলে? এটা তো এখানে আমি পেয়ে গেলাম যে ইকুয়াল টু করে কী কী আসবে, এখানটা পুরোটা পেয়ে গেলাম ইকুয়েশনগুলো, এগুলো তোমরা সলভ করতে পারো, শুধু ম্যাথামেটিক্স আছে, কিচ্ছু নেই এখানটাতে। তো এখান থেকে আলটিমেটলি যেটা আমি পাবো সেটা হলো যে এক্সের যে ভ্যালু পাবো সেটা হলো +-r/√2, এটা হবে এক্সের ভ্যালুটা। এখন +-r/√2 মানে একটা হবে +r/√2 আর একটা কি হবে, -r/√2, বুঝতে পারলে? এই জায়গাটা ম্যাথামেটিক্স আছে এবং খুব সোজা ম্যাথামেটিক্স, কেবলমাত্র এই ডিফারেন্সিয়েশন পোর্শনটা যারা যারা জানো না তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বাকি তারপরে তো ওটা আমি বলেও দিলাম কী করে করতে হয়। তারপরটা তো শুধুমাত্র নর্মাল ওই সমীকরণ সলভ করা, ক্লাস 6-7 শিখে আসতে বীজগণিতে, তাই না? ওই জিনিস আছে, তো ওটা তো পেরেই যাবে, ওটা আমি আর এক্সপ্লেন করছি না, কারণ ছোটোখাটো জিনিস ওইগুলো, ক্যালকুলেশন আর কিছু নেই। তো যেটা আমার অবজার্ভ করার বিষয় সেটা হলো যে এক্সের যে ভ্যালু পাচ্ছি আমি, সেটা কত আসছে না, +-r/√2, তার মানে আমি এক্সের দুটো ভ্যালু পাবো, যেখানটাতে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড আসবে, দ্যাট ইজ +r/2 অ্যান্ড -r/2, তাই না? তো দুটো জায়গাতে আমি ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, যেটা লজিক্যালি দেখলেও আমি ডায়াগ্রামটা এঁকে বুঝতে পারলাম যে হ্যাঁ এটা হতে হবে, ম্যাথামেটিক্যালি আমার কাছে তাই আসছে। ক্লিয়ার সবার কাছে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে কত তোমরা বার করতে পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, কিছুই না,
এক্স এর জায়গাতে তুমি একবার পুট করবে r/√2 আর এখানেও একবার পুট করবে এক্স স্কোয়ারের জায়গাতে r/√2 তার স্কোয়ার দিয়ে ভ্যালু বার করবে, সেটাই হলো ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, তাই না? পেরে যাবে এটা আরামসে, লিখে নাও ঝটপট করে এটাকে, তারপরে গ্রাফটাকে ডিসকাস করে নিই ঝটপট লেখো। আচ্ছা একটা কাজ করো, টাইমটা অলমোস্ট শেষ হতে যাচ্ছে, তোমরা একটা কাজ করো, সেটা হলো এটার স্ক্রিনশটটা নিয়ে নাও, দিয়ে ক্লাসটা শেষ হলে এখনই লেখাটা কমপ্লিট করে রাখবে। আচ্ছা আগের দিনকে আমি বলেছিলাম এরকম তো লাস্টের সময় একটা স্ক্রিনশট নিয়ে লিখে রাখতে, সবাই লিখেছিলে নোটটা? লিখেছিলে প্রত্যেকে? ওই ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেওয়া একটা ছবি ছিল, লিখেছিলে প্রত্যেকে নাকি ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, সেটা নয় পরের দিনকে আবার একবার আমাকে পড়াতেই হবে জায়গাটা, তখন একবার আমি দেখিয়ে দেবো। এখন আপাতত ঝট করে স্ক্রিনশটটা নাও এবং আজকেই লিখবে, ঠিক আছে? তাহলে এটা স্ক্রিনশটটা নাও এবং আজকেই লিখবে কিন্তু, বুঝতে পারলে? নাহলে কিন্তু ভুলে যাবে, নোটটা কমপ্লিট করে রাখবে, আজকেই লিখে রাখবে। নিয়ে নিয়েছো স্ক্রিনশটটা? এখন দেখো স্ক্রিনটা ক্লিয়ার চলে এসেছে, ঝট করে স্ক্রিনশটটা নিয়ে নাও, হয়ে গেছে? এবারে আমি গ্রাফটাতে চলে আসছি। দেখো গ্রাফটা কি আছে, দেখো এর যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হয় এরকম ধরনের। গ্রাফটাকে মনে রাখবে, বিভিন্ন এক্সামে এই গ্রাফটা এসেওছে। এই গ্রাফটাতে হয় কি, যে তুমি যত দূরে যাবে তত এর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বাড়তে শুরু করবে, বুঝতে পারলে? তুমি যত দূরে যাবে তত যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেটা বাড়তে শুরু করবে এবং একটা সময় দেখা যায় যে বাড়তে 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 এটা তারপর আবার কমতে শুরু করে। তো প্রথমে ম্যাক্সিমাম ভ্যালু অবধি বাড়বে, তারপর কমতে শুরু করে, এটা হলো নেচারটা। সেম জিনিস এটা কোন দিকে হলো, প্লাস অ্যাক্সিস বরাবর। মাইনাসের দিকেও সেম কাজ হচ্ছে, তার মানে মাইনাসের দিকেও প্রথমে ফিল্ড বাড়বে, তারপর বাড়তে বাড়তে আবার ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পর কমতে শুরু করবে। তো এই যে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডটা হলো, এটা কোন দিকে এলো, প্রথমে হলো প্লাস এক্স এর দিকে মানে প্লাস r/2, আর একবার মাইনাস এক্স এর দিকে তার মানে মাইনাস r/√2তে, বুঝতে পারলে? তো দুটো জায়গাতে তুমি ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড পাচ্ছ এখানটা, বুঝতে পারলে সবাই গ্রাফটা? ঠিক আছে, তো গ্রাফটাকে ঝট করে একবার এটার স্ক্রিনশটটা তুলে নাও, দিয়ে নোটটা কিন্তু এখনই লিখবে, মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, বেশিক্ষণ লাগবে না। শুধুমাত্র এখানে গ্রাফটা একটুখানি উঠে গেছে, তো এইটা এক সেকেন্ড দাঁড়াও। এবার তুলে নাও, এবার ঠিক হয়ে গেছে, ঝট করে তুলে নাও, হয়ে গেছে? ঠিক আছে ঠিক আছে, চলো আবার পরের দিনকে দেখা হবে। যে কাজটা বললাম ভেক্টর ফর্মটা, সেটাকে কিন্তু করে রাখবে, ঠিক আছে প্রত্যেকে? আজকে এতটা থাকলো, ঠিক আছে, টাটা, পরের দিন দেখা হবে।